আসতে চাই, তবে সেই প্রশ্নটার প্রেক্ষিতে তুষার ভাইও নিশ্চয়ই কোনো না কোনো মন্তব্য করবেন। তুষার ভাই, আমরা আজকে দেখতে পেয়েছি যে সচিবালয়ের ভিতরে আজকে শিশুরা ঢুকেছে। শিশুরা বলতে ছাত্রছাত্রীরা যারা কেউ কেউ বলছেন যে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেখানে ঢুকেছেন, দেয়াল টপকে ঢুকেছেন, গেট ভেঙে ঢুকেছেন। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছিলেন। তাদের সেই দাবির ব্যাপারটা ছিল যে শিক্ষা উপদেষ্টা পরীক্ষাটা যে পেছানো হবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, সেটা পেছাতে অনেক বেশি সময় নিয়েছেন। একবার বলেছেন যে তিনি পরীক্ষা পিছাতে চেয়েছেন, ও শিক্ষা সচিব সেটা পিছাতে দেন নাই। শিক্ষা সচিব কে প্রত্যাহারও করা হয়েছে, কিন্তু এখন শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চান। কয়েকদিন ধরে যে কথাটি আসলে খুব চলছে আমাদের 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 আলোচনার চক্রে, সেটি হচ্ছে মব, প্রেশার গ্রুপ, দাবি আদায়ের জন্য নিজেদেরকেই খুব সক্রিয় হওয়া। আপনি এটাকে কোন দিকে ফেলবেন এবং এটা আসলে কিসের স্বাক্ষর রাখে? শহীদ ভাই, আপনাকে শোনার পরে আমরা তুষার ভাইকে একই প্রসঙ্গে একটু শুনবো। না, আমাদের দেশে যে মব তন্ত্র চালু হয়ে গেছে এবং মবের মূল্য যে চলছে, এই ব্যাপারে তো আর আলোচনা করার অবকাশ নেই, কারণ এটা আমরা অনেকদিন ধরে দেখছি এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা মব আর করতে দেব না। তো ওই যে মব করতে দেব না, তার মানেটাই হচ্ছে যে মব চলছে, ওনারা এখন ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা শেষ পর্যন্ত সরকারকে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখি না, বরঞ্চ দেখি যে মব যারা করে তাদেরকে সহায়তা করতে এবং মব করার পরে মবের দাবি মেনে নিয়ে অনেক কিছু করা হয়। সে কারণে মব যারা করেন তারা বুঝে যাচ্ছেন যে মব করেই সবকিছু আদায় করতে হবে। তো আজকেও আপনার এই যে পরীক্ষা পিছানোর ব্যাপারে, অবশ্যই পরীক্ষা পিছানোর ব্যাপারে যে ঘটনাটি ঘটছে তা ন্যাক্কারজনক এবং সেটা গ্রহণযোগ্য না। কারণ আপনি একটা পরীক্ষা পিছাবেন, সেটা তো আপনি আগের দিন ডিক্লেয়ার করে দিবেন। এইটুক আপনার তো সহনশীলতা থাকতে হবে বা এইটুক সেন্সেশন থাকতে হবে যে স্পর্শকাতর একটা বিষয়। আপনি ওই বিদ্যালয়ে, যে বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটেছিল, সেখানে অনেকেই নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা আমরা জানতে পারিনি, বাট ওই স্কুলটা তো পরীক্ষার্থী ছিল। সো নানান কারণে সারা দেশের যেহেতু শোক দিবস করছেন, নানান কারণে আপনি পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতেন এবং এই সিদ্ধান্তটা দুপুর 3টার মধ্যে নেওয়া সম্ভব ছিল, নেওয়া যেত। এবং এখানে শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা আলোচনা করার জন্য দরকার, তাদেরকে সাথে নিয়ে এটা করা যেত। কিন্তু আমরা এটাও দেখছি যে আমাদের একটা কালচার হয়ে গেছে যে আমরা গভীর রাতে অনেক পোস্টিং দেখি, ফেসবুক পোস্টিং, টুইটারে পোস্টিং, গভীর রাতে সবকিছু হয়। রাত 12টার পরে যেন জেগে উঠে আমাদের কিছু লোক, তারা কি করে সারাদিন আমি জানি না, তারপরে তারা একটার পর একটা পোস্টিং দিতে থাকে। তো আমরা এখন দেখলাম যে রাত 3:30 বা 3টার দিকে আপনি পোস্টিং দিয়ে দিলেন যে কালকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। হোয়াট এ ফান! এটাতে কি বলবো আমি, এটাকে ফান ছাড়া তো কিছুই বলার নেই। এবং তারপরে শিক্ষা উপদেষ্টা যদি বলেন আমি করতে চেয়েছিলাম, শিক্ষা সচিব আমাকে করতে দেয়নি। আমি জানি না উনি এটা বলেছেন কিনা, মেইন স্ট্রিম মিডিয়াতে আমি অনেক খবর দেখি না এবং এগুলো আসে না। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো কালকেই উনার শিক্ষা উপদেষ্টা যে কাজটা করতে পারতেন, তিনি ডিক্লেয়ার করতে পারতেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারতেন এবং শিক্ষা সচিবকে উইথড্র করতে বলতে পারতেন। কিন্তু সেটা হলো না। আজকে যখন মব হলো, তখন এখন তার দাবি হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। এখন সেই দাবি মানে মাকে যে চিকে মারার মতো আর কি, কিল মারার মতো, যে এখন একজন সচিবকে আপনি বললেন যে তাকে প্রত্যাহার করা হলো, তিনি এই সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেন নাই। অবশ্যই এর দায় থেকে সচিব মহোদয় এড়াতে পারবেন না, বাট সচিব একাই কিন্তু একটি পাবলিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন না। সুতরাং এটা একটা যৌথ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নিতে হলে উপদেষ্টা পরিষদকে অবশ্যই জানাতে হবে এবং এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টারও মতামত গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। এইটা একটা বড় সিদ্ধান্ত ছিল। আমরা ডক্টর আব্দুল নূর তুষার আপনার কাছে আসবো, তার আগে আমি একটু অধ্যাপক সেলিম রেজা নিউটন তার ফেসবুক পেজে তিনি লিখেছেন, শিক্ষা সচিবের যত দোষী থাক, এমনকি যত শয়তানিই থাক, তিনি কোট আন কোটের মধ্যে লিখেছেন, পরিস্থিতির দায় শিক্ষা উপদেষ্টাকেই নিতে হবে। হ্যাঁ, তাকে পদত্যাগ করতে হবে। সচিবের দোষে যে মন্ত্রী অচল, তাকে দিয়ে আমাদের চলবে কেন? পদত্যাগের সংস্কৃতি চালু করুন প্লিজ। পালানোর চেয়ে পদত্যাগ করা সুন্দর, ফুলের মতো সুন্দর। ডক্টর আব্দুল নূর তুষার, আপনার মন্তব্য একটু শুনতে চাইবো যে শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রী, ছাত্রদের দাবি। পদত্যাগ যদি কারো করতে হয়, প্রথমে করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, তো তিনি তো করেন নাই। আর পরীক্ষা পেছাতে দেরি হয়েছে এই কারণে পদত্যাগ, এটা অত্যন্ত বেশি দাবি। আমার কাছে মনে হয়েছে যে কাজটা ভুল হয়েছে। এই ভুলটার কারণ অবশ্যই সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতা বা অদক্ষতা, কিন্তু এটা ঠিক পদত্যাগ করার মতো অপরাধ হয় নাই। কিন্তু এই ভুলটা কেন হয়েছে আপনি দেখেন, সেটি হচ্ছে যে যখন জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে, জাতীয় শোক,
একটা যে পুরো জাতি শোক প্রকাশ করবে, সেখানে পরীক্ষা যে হবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সচিবের অপেক্ষা করা কিংবা কারো পরামর্শের অপেক্ষা করার কোনো যুক্তিই থাকে না। কিন্তু এই কাজটি কিন্তু একই সঙ্গে করা যেত। জাতীয় শোক যখন ঘোষণা করা হচ্ছে যে জাতি এই বিষয়ে দুঃখ প্রকাশ করবে, সারাদিন শোক প্রকাশ করবে, তাহলে ওই একই জায়গা থেকে এই ঘোষণাটা দেওয়া যেত যে কালকে পরীক্ষা হবে না। এটা বলার জন্য শিক্ষা উপদেষ্টা পর্যন্ত যেতে হবে কেন? আর বরং শিক্ষা উপদেষ্টাকে নির্দেশটা পাঠিয়ে দেওয়া যেত ওইখান থেকে যে কালকে সদক্ষতা এবং সিদ্ধান্তের আরো কিছু বিষয়কে আমাদের কাছে দৃশ্যমান করেছে। সেটি হচ্ছে যে গণজমায়েতকে তারা একসময় প্রেসার গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ উদ্দেশ্যে জমায়েত, সে একই প্রেসার গ্রুপ এখন সচিবালয়ে ঢুকে পড়েছে, আসিফ নজরুলকে অবরুদ্ধ করেছে কিছুক্ষণের জন্য এবং পদত্যাগ দাবি করছে, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। এই যে অপমানের সংস্কৃতি, শিক্ষককে কানে ধরে বের করে দেওয়া, সচিবদেরকে গায়ের জোরে অপমান করা, বিভিন্ন জায়গাতে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে অসম্মানের মাধ্যমে নিজেদের ক্ষমতা জাহির করা, এই বিষয়গুলিকে তারা উৎসাহ দিয়েছেন এবং উৎসাহ দিতে এমন হয়েছে যে এখন নিজেরাই ভুয়া ডাক শুনছেন, নিজেরাই নিজেদের অযৌক্তিক পদত্যাগের দাবি শুনছেন। আর পদত্যাগের সংস্কৃতি চালু করতে হবে এই কথাটি যখন বলা হয়, পদত্যাগের সংস্কৃতি চালু করলে কিন্তু আসলে এই উপদেষ্টা না, পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত। কেননা এই সরকারের ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের যে ফেসবুক সাইটটি আছে, যেটা আমরা ধরে নিই যে তাদের প্রেস উইং চালায়, তো সেই অপদার্থ প্রেস উইং থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে এই সাহায্য একটি তহবিলে দান করতে পারেন। এনসিপি কে পাহারা দেওয়ার সময় যখন 7 কোটি 8 কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন জায়গাতে, তখন এই টাকা যেখান থেকে এসেছে, আজকে এই সাহায্যের টাকা সেখান থেকে আসতে পারে না কেন? এদেরকে সাহায্য করতে হবে জনগণকে, আর এনসিপি কে পাহারা দিতে হবে রাষ্ট্রের পয়সা দিয়ে। জনতা এখন এইখানে টাকা পাঠাবে এই আগুনে পুড়ে যাওয়াদেরকে সাহায্য করার জন্য। এটা দুইটা কারণ, তুষার ভাই, এটা দুইটা কারণ হতে পারে। যে দুইটা ব্যাপার হতে পারে আর কি, যে গণমানুষের সমালোচনার মুখে সেই পোস্ট আবার প্রত্যাহার করা হয়েছে, প্রত্যাহার করে সেখানে বলা হয়েছে তাদের কবর কোথায় দেওয়া হবে সেই জায়গায় নির্ধারণ করা হয়েছে। আর যেটি কারণের কথা আমি বলছিলাম, সেটি অনেক সময় সরকার প্রধানরা এইগুলি ডাক দেন হচ্ছে যাতে এলোমেলোভাবে কোনো জায়গায় টাকা না গিয়ে, ধরেন আমাদের মতো সাধারণ মানুষরা যাতে টাকা দিতে পারেন, সেজন্য। টাকা নাই সেজন্য না, এলোমেলো ভাবে টাকা যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এইখানে ওনারা তহবিলে সাহায্য করবেন, সেই টাকা রাষ্ট্রের তহবিল থেকে দিলে কি এলোমেলো জায়গায় যেত? আমি টাকা দিব, সেই টাকা এলোমেলো জায়গায় যাতে না যায়, এই কথা যদি তারা বলেন, যে যেখানে টাকা দিতে চায় সে সেখানে টাকা দিবে, এটা মানুষের স্বাধীনতা। হঠাৎ এই টাকাটা এলোমেলো জায়গায় না যাক, এটা তাদেরকে স্মরণ হলো। আর কবরের জায়গা দেওয়ার সিদ্ধান্ত না হলো, আপনি বলেন কবরের জায়গার দাম বাড়িয়েছে কিন্তু সরকারি, আগের সরকার তার মেয়রদের মাধ্যমে কবরের জায়গার দাম কোটি টাকাতে নিয়ে গেছে। এখন কি এটা স্থায়ী কবর হবে? স্থায়ী কবর হিসেবে এটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু জানতে হবে, নাকি অস্থায়ী কবর হিসেবে এই কবরগুলি বরাদ্দ করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে উত্তরার কবরস্থানে যে সকল বাবা মা তার বাচ্চাকে কবর দিবেন, এই সিদ্ধান্ত তো আমরা নিয়ে দিতে পারি না। সুতরাং কবরের জায়গা ফ্রি করে দেওয়ার যে বিষয়টি, এটিও এক ধরনের পাবলিসিটি স্টান্ট। আপনি একটু আগের কথা আসি, আপনি ওই যে সচিবালয় ঘেরার করার কথা বা মব বা প্রেসার গ্রুপের কথা বলছিলেন। সচিবালয়কে কিন্তু আমরা এবারই প্রথম না, আরও এই কয়েক মাসের মধ্যে আমরা আরও কয়েকবার সচিবালয়ের ভিতরে লোকজন ঢুকে পড়তে দেখেছি। সচিবালয় যেহেতু ক্যান্টনমেন্ট না, কিন্তু ক্যান্টনমেন্টের মতোই একটি স্পর্শকাতর জায়গা, তো সেই ক্ষেত্রে তো সচিবরা বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কাজকর্ম করার ক্ষেত্রে অনিরাপদ বোধ করতে পারেন। প্রত্যেক দিনই এরকম নানা ধরনের দাবি প্রত্যেকটা গ্রুপ থেকে আসতে পারে, কারণ সব গ্রুপেরই আসলে কোনো না কোনো ইন্টারেস্ট সচিবালয়তে আছে। এইটা কি আপনি মনে করেন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে উৎসাহ প্রদান করা হয়েছে বলে এটা হয়েছে, নাকি সরকার একরকম অসহায়, যেহেতু এই সরকার খুব বল প্রয়োগ করতে চায় না, আটকাতে চায় না, সেটার জন্য? সরকার বল প্রয়োগ করলে গোপালগঞ্জে চায়, অন্য জায়গাতে চায় না। সরকারের বল যে আছে সেটা আমরা গোপালগঞ্জে টের পেয়েছি। সরকার সচিবালয়ের আশেপাশেও বল প্রয়োগ করেছে। আনসাররা যখন এসেছিল, রিক্সাওয়ালারা যখন দাবি জানিয়েছিল, ওই এলাকাতে একাধিকবার সরকারের বল প্রয়োগের ঘটনা ঘটেছে। সরকার কেন জানি হঠাৎ ভিন্ন ভিন্ন সময় সচিবালয়ে এরকম মব প্রবেশ করতে দেন। আপনাদের মনে আছে কিনা, অটো পাসের দাবি তো এরকম ছাত্রদেরকে ঢুকে পড়তে দেওয়া হয়েছিল এবং কয়েকশো ছাত্র ঢুকেছিল, বেশি না। সরকার দাবি মেনে নিয়েছিলেন যে ঠিক আছে, পরীক্ষা হবে না, অটো পাস। ঠিক একই রকম ভাবে আজকেও লোকজন ঢুকে পড়েছে। সচিবালয় একটি স্পর্শকাতর জায়গা,
এবং ক্যান্টনমেন্টের চাইতে সচিবালয় অনেক বেশি অরক্ষিত, এই কারণে যে ক্যান্টনমেন্টে কিন্তু গোলা বারুদ, অস্ত্র, এই সব জিনিসপত্র আলাদা আলাদা ভাবে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থাকে এবং এইটা কিন্তু সহজে কেউ হাত দিতে পারে না। ক্যান্টনমেন্টে কিন্তু কোনো জায়গায় আলাদা আলাদা ভাবে, সব জায়গায় আলাদা আলাদা ভাবে প্রতিরক্ষা থাকে, প্রত্যেকটা দালানের আলাদা প্রতিরক্ষা আছে। ক্যান্টনমেন্ট কিন্তু একটা গেট দিয়ে প্রতিরক্ষিত হয় না, কিন্তু সচিবালয়ে যা থাকে সেটা হচ্ছে জাতির পুরা হিসাব কিতাব। ওইখানে জমির হিসাব আছে, ওইখানে টাকার হিসাব আছে, ওইখানে স্বাস্থ্যের হিসাব আছে, ওইখানে ব্যবসা বাণিজ্যের হিসাব আছে, ওইখানে কি নাই এই বাংলাদেশের সমস্ত কার্যক্রমের হিসাব, অতীত এবং বর্তমানের এবং ভবিষ্যতের যে পরিকল্পনা, সেই ফাইলগুলি পর্যন্ত ওইখানে আছে। কর্মচারীদের পদোন্নতি আছে, নতুন চাকরির যে বিষয় সেইটা আছে, মরে যাওয়া কর্মচারীদের পেনশনের হিসাব আছে, কি নাই ওইখানে। ওইখানে একটা ফাইল নিয়ে গেলে, ওইখানে একটা ফাইলের মধ্যে যা দলিল দস্তাবেজ থাকে, একটা নিয়ে গেলে কয়েকশো লোকের, এমনকি কোন কোন ক্ষেত্রে কয়েক হাজার লোকের ক্ষতি হতে পারে। তাহলে সচিবালয়ে যে এইভাবে লোকজন ঢুকে পড়তে দেওয়া হয়, এটাও তো একটা অদক্ষতা এবং অপারগতার প্রকাশ। পাহারা দিবেন। তুষার, আপনার কাছে কি মনে হয় যে এইখানে সরকার, মানে আপনাকে শুধু এক দুই লাইনে যদি আপনি বলেন, এখানে সরকারের অদক্ষতার পাশাপাশি সরকারের কিঞ্চিত ইচ্ছাও থাকে বা পিক এন্ড চুজও থাকে, এরকমও কি আপনি বলতে চান? আপনি ধরিয়ে দিচ্ছেন প্রশ্নটা, আমি আসলে সেই জায়গায় যাচ্ছি। এই সরকার করে কি ভিন্ন ভিন্ন সময় তাদের কতগুলো যে অপকর্ম থাকে সেগুলি ঢাকার জন্য আগের সরকারের মতোই, এটা কিন্তু এখনকার প্র্যাকটিস না। আমার ধারণা যে এই কাজগুলি যারা পরিকল্পনা করেন, সেই একই পরিকল্পনাকারীরা এই সরকারের জন্য পরিকল্পনা করছেন, যে কারণে একই ভুল তারা বারবার করছেন। এই পরিকল্পকদের নিজেদের মেধার ঘাটতি আছে, অথবা নিজেদের বোঝার ভুল আছে, অথবা যেখান থেকে তারা ট্রেনিং নিয়েছেন সেই জায়গাতে ট্রেনিংটা খারাপ হয়েছিল। আপনি দেখবেন যে এই ধরনের ডাইভার্সন টাইপের জিনিসপত্র হঠাৎ ঘটতে দেওয়া হয়। লোকে এখন ব্যস্ত হচ্ছে, সচিবালয়ে লোক ঢুকে পড়েছে, কিন্তু আমরা যে ট্রাম্পের কাছ থেকে 50% শুল্ক খেয়ে গিয়েছি, এটা নিয়ে আলাপ আলোচনা নাই হয়ে গেছে। গোপালগঞ্জে যে এইরকম গন্ডগোল করা হয়েছে, এটা নাই হয়ে গেছে। এরকম একাধিক ঘটনা যেগুলো আশেপাশে ঘটেছে, এগুলো সব নাই হয়ে গেছে। এখন শুরু হয়েছে কি? এখন শুরু হয়েছে সচিবালয়ের মধ্যে কিছু ছেলে ঢুকে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি করছে। আমি আপনাকে বলে দিই, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন না, এরা যার যার মতো বাড়িতে ফিরে যাবে। কিছুক্ষণ পরে আবার নতুন ভাবে জনসভা তৈরি হবে, সেখানে সালাউদ্দিন সাহেব কিংবা কোন মহিউদ্দিন সাহেবকে আবার গালিগালাজ করা হবে, আবার নতুন একটি পরিস্থিতি তৈরি করা। আমি একটু মূল জায়গাতে কিন্তু আমরা নাই। আমরা একটু জনাব আবু আলম শহীদ খানের কাছে জানতে চাই যে জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছেও এরকম মনে হয় কিনা? কারণ এই ঘটনার পরে, মানে সচিবালয় ঘটনার পরপরে আমরা যেই দুই উপদেষ্টা এবং প্রেস সচিব আটকে থাকলেন, সেই প্রসঙ্গটাতেও আমরা একটু আসবো। আপনি কি দেখছেন এটা, সে একটু বলেন যে এটা ঠিক একটা পরিকল্পনার অংশ কিনা, পিক এন্ড চুজ কিনা, সচিবালয়টাকে এরকম অরক্ষিত কেন, এবং সচিবালয়ের মধ্যে ঢুকে পড়া মানে এটা কারোর জন্য তো এটা একটা ভালো কথা না। প্রথমত হচ্ছে যে পিক এন্ড চুজ, সেটা তো হচ্ছেই, সেটা তো তুষার একদম ক্লিয়ার করেছে। আপনি গোপালগঞ্জে আপনার বল প্রয়োগ করার সময় তো কোনো ঘাটতি ছিল না, অথবা আনসারদের ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষিকাদের ক্ষেত্রে, মাদ্রাসা শিক্ষক, জগন্নাথ কলেজের বিশ্ববিদ্যালয়ের যে যারা আসছিলেন আমাদের প্রধান উপদেষ্টার দপ্তরের কাছাকাছি, বাসভবন এবং দপ্তর দুটাই, তখন কিন্তু বল প্রয়োগে কোনো অসুবিধা হয়নি। এখন সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জায়গা, এবং সচিবালয় আসলে ক্যান্টনমেন্ট বানানোর তো কোনো ইচ্ছা কোনো কালেই কোনো সরকারের বা কোনো মানে কর্মচারী ছিল না। এটাতে ক্যান্টনমেন্ট কেন বানাতে হবে? সচিবালয় টিকে আছে জনগণের আস্থার উপরে, কারণ জনগণ জানে যে সচিবালয়ে তার অনেক কাজকর্ম আছে। হ্যাঁ, কাজ ঠিক মতো করেন না, জনগণ আমাদেরকে অবশ্যই সমালোচনা করেন। সচিবালয়ে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা জনস্বার্থ বিবেচনা করেন না, সমালোচনা আছে। বাট সচিবালয়ে ঢুকে পড়বেন, সচিবালয়ের জিনিস বিনষ্ট করবেন। আর এই গায়ের জোরটা ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা যে অটো পাসের তখন থেকে শুরু হয়েছে, এবং এই সরকারের একটা প্রবণতা হলো যে কোনো বিষয়ে এই গায়ের জোর করতে দেওয়া। এবং তুষার ঠিকই বলছিলেন, ওখানে আর থাকতে পারেনি। আসলে প্রথম পদত্যাগ করা উচিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হলো সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা। তো উনি তো সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি, সুতরাং দাবিটাও হওয়া উচিত যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই অবস্থায় উনি পদত্যাগ করে দেবেন, যদি করতে চান। করবেন না তো উনি করবেন না, কেন এর আগে একটা ঘোষণা দিয়েছিলেন না উনি, আমাদের যখন একজন রাষ্ট্রপতি বাইরে গেলেন এবং তারপরে উনি ঘোষণা দিলেন এবং একটা কমিটি, তিন উপদেষ্টার কমিটি করা হয়েছিল, তাই না? তারপরে মহামান্য রাষ্ট্রপতি ফেরত আসছেন এবং উনি বলছিলেন যে আমি যদি কিছু করতে না পারি, আমি যদি কোনো অ্যাকশন নিতে না পারি, আমি পদত্যাগ করবো। তো এখন তো আমরা ওই অ্যাকশনেরও কোনো খবর রাখি না, উনি পদত্যাগও করবেন না। রাত 3:30টায় উনিও আপনাদের প্রেস কভারেজ করেন, মানে প্রেস কনফারেন্স করেন। এই যে মধ্যরাতে কিছু কাজ করার যে অভ্যাস, এই অভ্যাসটা এই সরকারের অনেকেরই আছে।
বিশেষ করে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় থেকে তাদের এই অভ্যাস গড়ে উঠেছে, কিন্তু এখনো সেখান থেকে তারা যান নেই। সেই অভ্যাসের কারণেই মনে হয় এরকম তারা গভীর রাতে কিছু কিছু দেন এবং তখন মানুষজন ঘুমাতে থাকে, সকালে উঠে একরকম মনে করে, মনে করার পর তাদের ক্ষোভ দুঃখ বেদনা জাগ্রত হয়, তখন তারা অ্যাকশনে যায়। শহীদ ভাই, তুষার ভাই একটা আগের সরকারের সাথে একটা তুলনা এনেছিলেন যে আগের সরকারের এইসব মানে অকাজগুলি যারা পরিকল্পনা করতেন, মনে হয় যে এই অকাজগুলি এই সরকারের লোকেরা তাদেরকেই দায়িত্ব দিচ্ছেন যে এইগুলি এমনি করে করো। আপনি কি মিল পান আগের সরকারের অকাজগুলির সাথে এই সরকার? আগের সরকার মানে আমি তো মিল পাই সব সরকারের। আপনি বাংলাদেশ তো 54 বছরের সরকার, তার আগে পাকিস্তানের সরকার ছিল। সরকারে যারা থাকেন বা যান এবং সরকারের সাথে যারা কাজ করেন তারা কিন্তু এরকম ডাইভার্সন প্লট সৃষ্টি করতে খুব ভালোবাসেন। তো এটা একটা কি বলবেন আপনি, এটা একটা ট্রেনিং এর অংশ হয়ে গেছে নাকি আমাদের রক্তের অংশ হয়ে গেছে, সেটা নিয়ে একটু বিবেচনা করতে হবে আমরা কখন ডাইভার্সন প্লট থাকবে। আচ্ছা, আমি একটু আজকের প্রসঙ্গে আসি। আমরা দেখি যে 9 ঘন্টা আটক থাকার পর, 9 ঘন্টা আটক থাকার পর কিছুক্ষণ আগে আমাদের 2 উপদেষ্টা, একজন মানে আইন উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পাশাপাশি শিক্ষা উপদেষ্টা, না আইন উপদেষ্টার সঙ্গে আর কে ছিলেন, প্রেস সচিব ছিলেন এবং আরেকজন কে ছিলেন, আরেকটা উপদেষ্টা তো ছিলেন, দাঁড়ান আমি আরেকটু মানে আমি চোখে দেখতে পাচ্ছি না, বারবার 2 উপদেষ্টা দেখছি, আরেকজন উপদেষ্টা কে ছিলেন? শিক্ষা উপদেষ্টা, জি, আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব, তারা 9 ঘন্টা আটক ছিলেন। কিন্তু আমি যেই ব্যাপারটার মধ্যে দেখলাম যে শিক্ষার্থীদের যে দাবি, এগুলি দাবি জানাইতে হইল কেন, এটা আমি বুঝলাম না। মানে তারা কেন আটক ছিলেন সেটাও আপনারা একটু বলবেন। আমি তুষার ভাইকে দিয়ে শুরু করি, শহীদ ভাইকে দিয়ে একটু শুনবো। যে দেখেন, আপনি দাবিগুলি দেখেন, দাবি হচ্ছে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু, বিমান বাহিনী প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু, শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলার ঘটনায় জনসমক্ষে ক্ষমা প্রকাশ। এই দাবিগুলি দাবি কেন জানাইতে হবে এটাই তো আমি বুঝতে পারতেছি না। এবং এই দাবি মানে এটা কেন দাবি হবে, এটা তো অটোমেটিক হয়ে গেল না কেন, এটা বুঝলাম না আমি। তুষার ভাই, আপনি কি মনে করেন এর জন্য 9 ঘন্টা তার আটকে ছিল? আমি পেছন দিক থেকে আসি, আমার কথা পছন্দ হবে না আপনার। প্রথমে আমার ভালো লেগেছে যে আজকে অন্তত প্রেস সচিব বুঝতে পারবেন যে কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব। এখনো যদি তিনি বুঝতে না পারেন তাহলে একেবারে বলে না যে হাতে কলমের শিক্ষা, আজকে তিনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব। উনি যেমন আজকে 9 ঘন্টা আটকে ছিলেন, এরকম যখন বিভিন্ন জায়গাতে মানুষেরা 9 ঘন্টা 10 ঘন্টা এরকম আটকে থেকেছে, সেই অনুভূতিটা আজকে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে আনন্দের ব্যাপার এটাই যে অন্যরা তো আটকে থাকেন হস্টাইল মবের হাতে, উনি তো নিজের মবের হাতে নিজে আটকে ছিলেন। এইগুলো কিন্তু তিনি উৎসাহ দিয়েছেন প্রেসার গ্রুপ বলে। পেছন দিক থেকে আসি, প্রথম হচ্ছে যে শিক্ষকদেরকে সেনাবাহিনী প্রহার করেছে, শিক্ষকদেরকে ছাত্ররা প্রহার করে নাই। এই আন্দোলনের পরে শিক্ষকদের গায়ে হাত তুলে নাই, শিক্ষকদেরকে জুতার মালা পরায় নাই, নিজেরা জুতার মালা পরাতে পারবে আর সেনাবাহিনী দিলে পরে তাদের কষ্ট লাগে। এইটা হচ্ছে স্ববিরোধিতা, দ্যাট ইজ ডাইকোটমি, দ্বিচারিতা। এবং এই দ্বিচারিতা এর মধ্যে আছে। এখন শিক্ষকের সম্মানের জন্য তাদের কি বলবো মানে মরা কান্না শুরু হয়েছে। এই শিক্ষকদেরকে যখন তারা অপমান করেছেন, শিক্ষকরা হার্ট অ্যাটাকে মরে গিয়েছেন, তখন তাদের খারাপ লাগে নাই? একটা শিক্ষকের মৃত্যু হয়েছে যে সেই মৃত্যুটাকে আমরা মূল্য দিব না? তারা তো আওয়ামী লীগের ছিল। ও শিক্ষক আওয়ামী লীগের হয়, ডাক্তার আওয়ামী লীগের হয়, আর অন্যরা কেউ আওয়ামী লীগের হয় না? বাংলাদেশে শুধু শিক্ষক ডাক্তার, যখন যাকে মনে হয় তখন সে আওয়ামী লীগ হয়ে যায়, আর যখন যাকে ভাল লাগে তখন সে আওয়ামী লীগ থাকে না। সার্জিস আলম আওয়ামী লীগ ছিল না? আপনি তো সার্জিসের সাক্ষাৎকার নিয়েছেন, তো সার্জিস আওয়ামী লীগ করে নাই, তো এখন কি সার্জিসকে আমরা বলবো দোষর? এইগুলা কোনো কথা না, এগুলো হচ্ছে মুভমেন্ট অফ কনভিনিয়েন্স। তারা তাদের পছন্দ অনুযায়ী দাবি তুলছেন। এবার আরেকটু পেছন থেকে আরেকটু যাই, তারপরে তারা বলছেন বিমান বাহিনীর উন্নতি করতে হবে। বিমান বাহিনীর উন্নতি করবেন তো প্রতিরক্ষা মন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কে? তাহলে তাকে অবরোধ করেন, যান। হ্যাঁ, তো যান, তাহলে তাকে অবরোধ করেন, তাকে তো অবরোধ করতেছেন না। বিমান বাহিনীর উন্নতি করে দেবে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, এগুলো হচ্ছে ডাইভার্সন টেকনিক। বিমান বাহিনীর উন্নতি মানে নতুন বিমান কিনবে, এবং নতুন বিমানটা নির্বাচিত সরকার আগে আসার আগেই কিনবে। এইটা হচ্ছে এখনকার দাবিটা, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আরেকটা হচ্ছে বলা হচ্ছে বাতিল বিমান, মোটেও বাতিল বিমান না। এই বিমান পাকিস্তানিরা ব্যবহার করে, যে পাকিস্তানকে অত্যন্ত ভালো লাগে এখন অনেকের। তো পাকিস্তানে এই বিমান ব্যবহৃত হচ্ছে। একটা বিমান আউট অফ প্রোডাকশন হয়ে যাওয়া মানে সেটা কিন্তু আউট অফ লাইফ না, তার লাইফ আছে। শ্রীলঙ্কাতে এই বিমান ব্যবহৃত, আমাদের পাশের দেশ মিয়ানমার এটা ব্যবহৃত হয়, ক্যাম্বোডিয়াতে ব্যবহৃত হয়, নাইজেরিয়াতে ব্যবহৃত হয়। এই বিমান আফ্রিকাতে এবং এশিয়াতে ভিন্ন ভিন্ন দেশে ব্যবহৃত, নর্থ কোরিয়াতে ব্যবহৃত হয়। এইটা আসলে মিগের একটা মডিফাইড ভার্সন।
এবং মিগের ভার্সনটা শেয়ার করেছিলেন সেই সময় রাশিয়ানরা চীনের সাথে একটা গুডউইলের অংশ হিসেবে, কিন্তু চাইনিজরা দেখলো যে মিগের যে ডিজাইন, সেই ডিজাইন ফল্টি, এবং সেই ফল্টি ডিজাইনকে তারা 248টা বা 49টা জায়গাতে তারা ইমপ্রুভ করে একটা নতুন ভার্সন তৈরি করেছে, যেখানে এই বিমানটা মোর স্টেবল। এটাকে ট্রেনিং এর জন্য ভিন্ন ভিন্ন দেশে ব্যবহার করা হয়। বিমানের মূল ব্যাপার হচ্ছে মেইনটেনেন্স। 747 নামে একটা বিমান আছে যেটা এয়ারফোর্স 1 ব্যবহার করে এখনো, হ্যাঁ, সেটাতে আমেরিকান প্রেসিডেন্ট চড়েন। 747 কিন্তু প্রোডাকশনে নাই, জাম্বোজেট প্রোডাকশনে নাই, কিন্তু আমেরিকান এয়ারফোর্স 1 747 ব্যবহার করে। 747 নাসা ব্যবহার করে এখনো। এবং আরেকটা বিমানের কথা বলি, A380 একটা বিমান আছে যেটা এয়ারবাস 380, যেটা বিশাল, যেটাকে ডাবল ডেকার। সে ডাবল ডেকার কিন্তু এখন প্রোডাকশনে নাই, বিক্রি করে না এখন আর। এমন ডাবল ডেকার কিন্তু অনেকে তার ফ্লিট থেকে সরিয়ে ফেলছেন। কিন্তু এমিরেটসে যদি আপনি যান, এতিহাদে যদি যান, তাহলে দেখবেন ডাবল ডেকার দিয়ে ভরা। বিমান আউট অফ প্রোডাকশন হওয়া মানে সেই বিমানটার দিন শেষ হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না। বিমানের মেইনটেনেন্স খুবই জরুরি। ফলে মেইনটেনেন্স হচ্ছিল না, সেটা আমাদেরকে দেখতে হবে। এই বিমানটা ডিসকন্টিনিউ করা হচ্ছে এই জন্য না যেটা খারাপ, এটা ডিসকন্টিনিউ করা হয়েছে কারণ এটার একটা ইমপ্রুভড ভার্সন বাজারে এসেছে এবং সেইটাকে তারা সেল করতে চায়। এটা বাজারে থাকলে নতুনটা সেল হবে না, কারণ মানুষ একই জিনিস যদি কম দামিটা দিয়ে করতে পারে তাহলে বেশি দামিটা আপনি অলমোস্ট মানে যে কাজটা বিমান বাহিনীর বা বাংলাদেশ সামরিক বাহিনী করার কথা, সেটা আপনি অলমোস্ট আমাদেরকে পরিষ্কার করেছে যে এই ব্যাখ্যাগুলো। না, আমি তো বিমান কিনি না ভাই, আমি তো বিমান কেনার কমিশন পাবো না। রাইট, বিমান যারা কিনে তারা কমিশন। রাইট, আপনি এটা ব্যাখ্যা করেছেন, কিন্তু আমার কথা হলো যে ওরা যে দাবিগুলি করতেছিলেন, সেই দাবিগুলি করা হইতেছে তো এই সব জায়গায় গ্যাপ থাকার পরিপ্রেক্ষিতে। আপনি প্রথম দাবিগুলি আপনি দেখেন যে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ। আমাদের ঢাকা শহরে, আমাদের বাংলাদেশে অনেকে বিশ্বাস করতেছে যে লাশ গোপন করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম পরিচয় গোপন করা হয়, এই ধারণাটা কিন্তু অতীত থেকে এসেছে যে মানুষ মারা যায়, নাম পরিচয় গোপন করা হয়। এটা ওই যে শাপলা চত্বর থেকে শুরু হয়ে একেবারে শেষে জুলাইয়ের অভ্যুত্থান পর্যন্ত দাবি উঠেছে যে নিহত ব্যক্তিরা মারা গেলে নাম পরিচয় গোপন করা হয়। এবং একই ঘটনা কি ঘটেছে, জুলাই অভ্যুত্থানে নিহতদের নাম তালিকা সেটা ঠিক মতো ফাইনাল করতে এই সরকার পারেন নাই বহু মাসে। ফলে এদের উপর থেকে মানুষের আস্থা চলে গিয়েছে। গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে, সেইখানকার নিহত এবং আহতদের তালিকা সেটাও এই সরকার ঠিক মতো প্রকাশ করতে পারেন নাই। ফলে নিহত ব্যক্তিদের নাম তালিকা নিয়ে সন্দেহ প্রকাশের যে রসম বা রীতি, এটা অতীত থেকে এখনো পর্যন্ত সরকার থেকে সরকারে এটা স্থানান্তরিত হয়েছে। একই তরিকাতে আছে। আগের সরকারকে নিয়ে মানুষের যে অভিযোগ ছিল, এই সরকারের নামে একই অভিযোগ, কারণ এরাও বিভিন্ন সময় নিহতদের নাম এবং আহতদের নাম তালিকা প্রকাশের ক্ষেত্রে এক ধরনের অদক্ষতার পরিচয় দিয়েছেন। আর এইখানে যেটি ঘটেছে সেটা হচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে মাইলস্টোন কলেজে যখন রিপোর্টাররা ঢুকে নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছিলেন বা নিহতদের নিয়ে কথা বলতে গিয়েছিলেন, তখন নাকি তাদেরকে প্রহার করা হয়েছে। এই প্রহারটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এই প্রহারের ফলে এই সন্দেহটা আরো জাগ্রত হয়েছে এবং একই সাথে এই সন্দেহটা আরো জাগিয়ে দিয়েছে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য জায়গাতে। কিন্তু তারা সন্দেহ প্রকাশ করেছেন যে স্কুলে অনেক বাচ্চা ছিল, তাহলে এত কম কেন মারা যাবে বা আহত হবে। কিন্তু তুষার ভাই, মানে স্কুলের বাচ্চাদের প্যারেন্টসরা বা তাদের বন্ধু বান্ধবরা তো একটা মিসিং তালিকা করার কথা। সেই মিসিং তালিকা করলেই তো এটা স্পষ্ট হবে যে ধরেন আমার এটা খুব সহজ, এটা খুব সহজ, এটা খুব সহজ। স্কুলের বাচ্চাদের তো নাম ডাকার তালিকা, স্কুলে যতজন বাচ্চা আছে প্রত্যেকের নামের তালিকা আছে, ক্লাস রেজিস্ট্রার আছে। ওই বিল্ডিং এর যে ক্লাসগুলি হতো সেই ছাত্রছাত্রীদের সবার রেজিস্টার আছে, যাদের রোল কল হয়। স্কুল তো এখনো রোল কলের বাইরে যায় না, স্কুল তো আঙ্গুল দিয়ে ছাত্ররা ঢুকে না। ফলে ইজিলি স্কুল চাইলে প্রত্যেকের বাসায় ফোন করে বাচ্চা কোথায় আছে জানতে চাইতে পারে এবং এটা একদিনে কয়েক ঘন্টার ব্যাপার। সবাই মিলে ফোন নিয়ে বসলে এটা বের করা কোনো ব্যাপার না। তুষার ভাই, আমি আপনাকে একটু রাইখে একটু শহীদ ভাইয়ের কাছে যাই। শহীদ ভাই, এই যে আটকে রাখা 9 ঘন্টা পর এবং যে দাবিগুলি জানানো, আমার প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই দাবিগুলি আসলে আগেই সরকারের ক্লিয়ার করা উচিত ছিল, কোথায় কখন কোন ঘটনা ঘটেছে। আর এই যে নিহতদের নাম তালিকা প্রকাশ, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, এইটা নিয়ে যে সন্দেহ, এই সন্দেহটা এখনো কেমনি জিয়ে থাকে 2025 সালে। এবং আমরা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে এই অভিযোগটা প্রায় শুনি যে আসলে নিহত যত হয়েছে তত সরকার বলতেছে না। এই ব্যাপারটা কেন হয় আসলে, মানে কিসের থেকে? তুষার ভাই 2-3টা উদাহরণও দিয়েছেন আসলে, বা 2-3টা পুরনো কথাও স্মরণ করেছেন। এরকম হয় যে আপনার নিহতের সংখ্যা কমিয়ে ফেললে
হয়তো ক্ষতিপূরণ কম দিতে হবে, যেটা আমরা লঞ্চ দুর্ঘটনায় সবসময় শুনেছি যে লঞ্চ দুর্ঘটনার পরে লঞ্চের মালিকরা লোক পাঠিয়ে ওখান থেকে লোকজন সরিয়ে ফেলে নিহত লোকজনকে। তো এরকম অনেক কথা প্রচলিত আছে এবং অনেক কিছু ঘটেও বাংলাদেশে। ঘটে যাওয়ার কারণে এই ধরনের ধারণা একটা আছে মানুষের মধ্যে। তো এটা তো খুব ক্লিয়ার যে একটা স্কুলের, এবং এটা একটা নামকরা স্কুল, সেই স্কুলের যে রেজিস্টার আছে, রেজিস্টার ধরে খুঁজলেই আমরা আহত নিহতদের সব তালিকা পেয়ে যাবো, এবং এই কাজটা স্কুল কর্তৃপক্ষই করে ফেলতে পারে, সরকার তাদেরকে করতে বলতে পারে এবং সরকার সেই সহায়তাটা নিতে পারে। তো এখানে আপনার যে এই দুই উপদেষ্টাকে আটকে রেখে প্রায় 9 ঘন্টা এবং যেসব দাবি দেওয়া করা হলো, সেই সব দাবি দেওয়া খুবই সাধারণ দাবি দেওয়া, এই দাবি দেওয়া করার কোনো দরকার নেই। একটা দাবি নিয়েই শুধু তুষার যেটা বললেন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে, যে এই যে ছাত্ররা হঠাৎ করে বিমান বাহিনীর বহর পরিবর্তন করে নতুন বিমান, আধুনিক বিমান কিনতে হবে, এই দাবি তো তাদের করার কথা না। এটা আমাদের ফোর্সেস গোল আছে, এটা বিমান বাহিনী করবে। আপনি এখন J7 ব্যবহার করেন, F7, ওটা আসল নাম J7, আপনি F7 ব্যবহার করতেছেন, ওদের কাছে অলরেডি J17 আছে, এবং J7 এর কিন্তু একটা চিতা উইং আছে পাকিস্তানে, এবং তারা এটা ব্যবহার করে, ইরানও ব্যবহার করে। তো ওইসব আলোচনায় না যেও আমরা হয়তো আমাদের বিমান বাহিনীর জন্য কিছু বিমান ক্রয় করার বিষয়ে কারো হয়তো আগ্রহ আছে, তারা এটা ঢুকিয়ে দিয়েছেন। এইটা ছাত্রদের দাবি হওয়ার কথা না। ছাত্রদের অন্যান্য দাবি ঠিক আছে, যে আহত নিহতদের তালিকা ক্লিয়ার করা এবং আহত নিহতদের ব্যাপারে ঘোষণা একটা থাকা দরকার, যে নিহত মানুষদের পরিবারকে সরকার কিভাবে সহায়তা করবেন। এখন আপনি চাঁদা তোলার চেষ্টা করতে, আর চাঁদা তো তুলতে হবে না, বাংলাদেশ সরকারের কাছে এই পরিমাণ অর্থ আছে যে কোনো পরিমাণ অর্থ তারা ব্যয় করতে পারবেন। আমাদের 7 লক্ষ কোটি টাকার বাজেট, সেখানে আপনি ওদের যে আছে হাতে যে টাকা থাকে সেটার পরিমাণও 80-90 হাজার কোটি টাকা। সুতরাং আপনার চাঁদা তুলে এদেরকে কিছু করতে হবে না, আপনি এটা সরাসরি ডিক্লেয়ার করতে পারেন। একজন দর্শক আপনার দর্শকের মন্তব্য আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতেছে, যে যেন সায়েম, উনি যেহেতু নাম নিয়ে বলছেন, আমি ধরে নিচ্ছি যে তার আইডিটা ভুয়া না, তিনি বলছেন যে প্রায় 150 জন প্রাণ হারিয়েছে, অথচ টিভিতে দেখানো হচ্ছে মাত্র 30 জন। এই ধারণাটা কোত্থেকে আসলো? এই গুজবটা, বা এটা যদি গুজব হয়ে থাকে, এটা কোত্থেকে আসলো? যে 120 জন বাচ্চা বেশি মারা গেছে, তাদের বাবা মারা কি কোনো একটা ফাইল করেন নাই? এটা কেন আসলো এই ব্যাপারটা, বা এই ধারণাটা কোত্থেকে আসতেছে? না, ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে হয়তো, আমি ঠিক জানি না এখনো নিহতের সংখ্যা কত। তো যারাই নিহত হয়েছেন তাদের নাম প্রকাশ করলে এই ধারণাটা থেকে আমরা একটা ছোট প্রশ্ন করি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, শহীদ ভাই, সরকার যে নিহতের এবং আহতের সংখ্যা বলে, এইটা কি আপনি বিশ্বাস করেন? যেমন আমি বলি যে আমি করি, কারণ আমি মনে করি যে একটা সরকার এত মনস্ট্যাটাস হতে পারে না, এই সরকার, যে নিহতের সংখ্যা বাড়ায় কমায় বলবে। আপনি করেন কিনা? আমি এই সরকারকে এখন বিশ্বাস করি, কারণটা হলো আমি গোপালগঞ্জের ব্যাপারে বিশ্বাস করি না, কারণ এটা আমার কোয়ালিটেটিভ। আচ্ছা, এই সরকারের এই ঘটনাটাকে আপনি বিশ্বাস করছেন, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে আপনি বিশ্বাস করছেন। আমি তুষার ভাইকে এখানে কোনো রাজনীতি নাই, আমি জাস্ট এই প্রশ্নটাই এইজন্য বিশ্বাস করি। এই প্রশ্নটা আমি শুধু তুষার ভাইকে জিজ্ঞেস করি। তুষার ভাই, বিমান বিধ্বস্তের ঘটনা, বিমান দুর্ঘটনার ক্ষেত্রে আপনি সরকারের দেওয়া হত নিহতের তালিকাটা আপনি বিশ্বাস করেন কিনা? তুষার ভাই, না, আমি আসলে সরকারের দেওয়া কোনো তালিকা বিশ্বাস করি না। একসময় করতাম এবং করে আমরা ঠকেছি। সরকারের তালিকা যখন তৈরি হয় সেখানে অনেক ধরনের স্টেক হোল্ডার ঢুকে পড়ে। আচ্ছা, ঠিক আছে, সালাসালি বলেন। শহীদ ভাই বলেছেন যে এই তালিকাটা উনি বিশ্বাস করেন, কারণ এটার মধ্যে কোনো রাজনীতি নাই, যেটার মধ্যে রাজনীতি সম্পৃক্ত আছে সেই তালিকাগুলি তিনি বিশ্বাস করেন না। এটার মধ্যে টাকা আছে, আপনি পরে একটু ব্যাখ্যা করেন, পরে ব্যাখ্যা করেন। শহীদ ভাই, এটার মধ্যে ক্ষতিপূরণ আছে, এটার মধ্যে ক্ষতিপূরণ আছে, এটার মধ্যে আহতদের ক্ষতিপূরণ আছে। আচ্ছা, নিহতদের ক্ষতিপূরণটা সরকার দিবেন নিহত হিসাব করে, না সেটা আহত অবস্থা আপনি দেখবেন যে বহু মানুষ, সেটা তার নিজের পকেট থেকে দিবেন না। সরকারের অসুবিধা কি এটা দিলে? না, নিহত আহত যাই বলেন, তারা সবাই তো হাসপাতালে ভর্তি হয়েছেন, সুতরাং আমাদের কাছে কিন্তু রেকর্ড থাকবে। একটা জিনিস ছড়িয়ে গেছে যে কিছু লাশ, কিছু নিহত মানুষের লাশ আমরা কম্বাইন্ড মিলিটারি হসপিটালে নেওয়ার একটা কথা বলছেন, এবং আজকে ওদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা 16 জনকে তাদের হেফাজতে নিয়ে গেছিলেন, লাশগুলো পরে তারা এটা হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। তো এই নানানভাবে এই যে অপারেশনটা চলে তখন নানান কর্তৃপক্ষ তো নানানভাবে অপারেশন করে, এবং এই অপারেশনটা একটা বড় অপারেশন ছিল। এটার ম্যানেজমেন্ট দুর্বলতা নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি। এই অপারেশনটা ওখানে হেডকোয়ার্টার করে একেবারে থেকে
অপারেশনটা করা উচিত ছিল এবং ওইখান থেকেই সবকিছু করা ছিল। এর আগে রানা প্লাজা একটা বিশাল অপারেশন হয়েছে, আমরা দেখেছি রানা প্লাজা কিভাবে ম্যানেজ করা হয়েছে। তো ওইখানে তো একেবারে সেনাবাহিনীর জিওসি নিজে উপস্থিত ছিলেন এবং সেনাবাহিনীর অনেক সাপোর্ট, লোকাল গভর্নমেন্টের অনেক সাপোর্ট, সরকারের অনেক সাপোর্ট, জনগণের অনেক সাপোর্ট নিয়ে আমরা অপারেশনটা করেছিলাম। এবং সেখানে কিন্তু আপনার ওই যে ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা হয়, বাট এই অপারেশন চালানো, নিহতদের তালিকা, এই বিষয়ে খুব বেশি অভিযোগ কিন্তু ওখানে হয়নি। সুতরাং অপারেশন আপনি কিভাবে করছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করে। তুষার ভাই, এটা নিয়ে আপনি যদি আর কিছু বলেন যে কেন আপনি সরকারের কোনো তালিকায় বিশ্বাস করেন না? সরকার তালিকার সোহরাওয়ার্দী সাহেব রানা প্লাজার ওইখানে যুক্ত হয়েছিলেন এবং সোহরাওয়ার্দী সাহেব একজন রেশমাকে আবিষ্কার করেছিলেন। রেশমা যখন আবিষ্কৃত হয়েছিল এটা নিয়ে বিরাট সন্দেহ প্রকাশ করা হয়েছিল। আপনি যদি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই রেশমাকে আবিষ্কারের ব্যাপারটা ভুয়া ছিল। এটা সম্ভব না যে একজন এইভাবে আটকে থাকার পরে তার স্কিন ক্লিন থাকবে, স্কিন ক্লিন থাকা সম্ভব না। তো যাই হোক, আরো অনেক কারণ আছে, আমি সেটা এখানে না বলি, কিন্তু এইসব কারণেই অনাস্থাগুলি তৈরি হয়েছে। যখন হঠাৎ করে মানে বেঁচে থাকার অসম্ভব জায়গা থেকে পানি না পেয়ে, কিচ্ছু না পেয়ে একজন বের হয়ে আসে রেশমা, এবং বের হয়ে এসে একেবারে মানে তরতাজা, তখন কিন্তু মানুষ প্রশ্ন করতে থাকে যে তাহলে যারা মরে গিয়েছিল তারা কারা, আর যারা জীবিত অবস্থায় বের হলো তারা কারা। এখন এইখানে বা যেখানে আপনি তালিকার কথা বলেন, সকল তালিকায় ত্রুটি পাওয়া গিয়েছে অতীতে, ফলে এইখানে লোকজন আগে থেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে এই তালিকা ঠিক নাই। এই সবকিছুই দায়িত্ব কিন্তু সরকার, কিন্তু তুষার ভাই, সরকারকে এমন একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে সরকার কোনো তালিকা দিলে লোকে বিশ্বাস করে। তুষার ভাই, শেখ হাসিনার সরকারের না হয় কোনো এজেন্ডা ছিল নানা রকম, এই সরকারের তো এরকম কোনো এজেন্ডা, পপুলারিটি গেইন করা, পপুলার হওয়া, সেগুলির কোনো এজেন্ডা নাই, আছে কি? না, নাই তো। থাকলে তো ওনারা পপুলার হওয়ার চেষ্টা করতেন। যেরকম পপুলারিটি নিয়ে তারা এসেছিলেন, সেই পপুলারিটি প্রতিদিন বারবার কথা ছিল। এই 11 মাস পরে এসে তো তাদেরকে ঘেরা হওয়ার কথা না। ফলে পপুলারিটি নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে সংস্কার। তারা সংস্কার করতে চান তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী অথবা কারো প্রেসক্রিপশন অনুযায়ী। আর দ্বিতীয় যেটি তাদের মাথা ব্যথা, সেটা হচ্ছে নির্বাচন তাদের ভালো লাগে না। নির্বাচন জিনিসটা ভালো না, জনগণ ভোট দিতে পারে না, জনগণ টাকা নিয়ে ভোট দেয়, রাজনীতিবিদরা ভালো না, তারা টাকা দিয়ে ভোট কিনে, বা বাংলাদেশের নির্বাচন কমিশন ভালো না, কারণ নির্বাচন কমিশন কিভাবে ভোট করে তারা পারে না, পুলিশ ভালো না, তারা পাহারা দিতে পারে না, ডিসিএসপিরা ভালো না, তারা নির্বাচন আগে করে দেখাতে পারে নাই। ফলে নির্বাচন আসলে না করলেই তো ভালো। ফলে তাদের এজেন্ডা হচ্ছে নির্বাচন না করা। তাদের উচিত নির্বাচন করেই এটাকে প্রমাণ করা। আমার মনে হয় যে আপনি যে কনস্পিরেসির কথা বলতেছেন, সেই কনস্পিরেসি আসলে এটা কনস্পিরেসি না, কনস্পিরেসি হচ্ছে ষড়যন্ত্র। কনস্পিরেসি হচ্ছে ষড়যন্ত্র যেটা চোখের আড়ালে হয়, এটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু আমি আপনাকে বলি, সোহরাওয়ার্দী উদ্যান ভোরে জনসভা করা যায়, তখন নিরাপদ পরিবেশ থাকে, হাজার হাজার লাখ লাখ লোক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে পারে। ড্রোনের ভিডিও বা অন্য ভিডিও যাই বলুক, আমরা পত্রপত্রিকা এবং ঘোষণায় দেখেছি লক্ষ লক্ষ লোক পদযাত্রা করছে, পদযাত্রা করে জেলার পর জেলা সমান হচ্ছে, নাহলে জেগে উঠছে। তখন কোনো নিরাপত্তার ঝামেলা থাকে না। শুধু নির্বাচনের সময় বলে যে নিরাপদ পরিবেশ, আপনি ওপেন, এটা তো কোনো ষড়যন্ত্র না। কিন্তু আপনি যে কথাগুলি বললেন, সেই কথাগুলি তো কিছুটা সত্য। ভোট কেনা বেচার কথাও সত্য। ডিসিএসপিরা যে নির্বাচন করার সময় অনেক ধরনের ম্যানিপুলেশন করতে পারে বা করে থাকে। রাজনৈতিক দলই তো কেনা বেচা হয়, রাজনৈতিক দলই তো কেনা বেচা হয়। আমরা দেখি যে গাড়ির গ্লাস নেমে যায়, ফলের ঠোঙ্গার মধ্যে রাজনৈতিক দল কেনা বেচা হচ্ছে। তো তা তো হয়ও। আচ্ছা তুষার ভাই, আমি একটু আসতেছি আপনার কাছে একটা অন্য প্রসঙ্গ বা প্রশ্ন নিয়ে। কিন্তু দর্শকদের কাছে আমরা প্রশ্ন করছিলাম, যেহেতু আজকে মানে 2 দিন আগে এই জরিপটা করা, তখনও এই ট্র্যাজেডিটা ঘটে নাই। আমরা প্রশ্ন করেছিলাম পিআর পদ্ধতির দাবি সামনে এনে, মানে বিএনপি দাবি করছে যে পিআর পদ্ধতির দাবি সামনে এনে কিছু পক্ষ জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এই দাবি বিএনপি করছিল। দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে দলটির অবস্থান সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 35% দর্শক মনে করছেন যে হ্যাঁ দলটির অবস্থান সঠিক, শতকরা 65% দর্শক মনে করছেন যে দলটির অবস্থান সঠিক না। 63,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই, যে এই যে আপনি জনপ্রিয়তার কথা বলছিলেন, সেটার মধ্যে রাজনৈতিক সরকারগুলো নানা কায়দায় প্রচার প্রপাগান্ডা করে নিজেদের জনপ্রিয় দেখাতে চায় বা ফেক জনপ্রিয়তা তারা আশা করে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও আমরা এমন একটু প্রবণতা দেখতে পাই। আমাদের প্রশ্নটা ছিল সেইটা, সেই পপুলারিটিটা দিয়ে তারা আসলে কি চায়। যে ধরেন মাইলস্টোনের ঘটনায় ত্রাণ চেয়ে গণমানুষের সাহায্য চাইলো এই সরকার, তারপরে আবার পরে এটা সমালোচনা হইলো, এটা আবার তুলে ফেলে তারপরে আবার কবরের জায়গার কথা বলল। এই মানে এই সরকারের মধ্যে এই জনপ্রিয় হওয়ার কৌশল বা
এইটার কারণটা কি, এটা যদি একটু আমাদের ছোট করে বলতেন, আমাদের অনেকগুলি বিষয় আসলে আপনাদের প্রশ্ন করতে হবে। তুষার ভাই বলেন একটু ছোট করে। আমি আপনাকে একটা জিনিস বলি, এই সরকারের প্রধানের নামে যে স্ট্যাটাসগুলি দেওয়া হয়, স্ট্যাটাসগুলি কার সঙ্গে আলোচনা করে দেওয়া হয়? প্রেস উইং কি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে দেয় নাকি উনি নিজেই এটা দেখেন? ওনার নিজের নামে যে জিনিস যাবে সেটা তার নিজের দেখা উচিত, প্রেস উইং এর হাতে ছেড়ে দেওয়া উচিত না। প্রেস উইং তার সরকারের বিভিন্ন সিদ্ধান্তর বিষয়ে জানাবে, কিন্তু যে কাজগুলি একেবারে সরাসরি ওনার পেজ থেকে পোস্টেড হবে, যে স্ট্যাটাসগুলি, সেই স্ট্যাটাসগুলি ভাষা থেকে শুরু করে অনেক জায়গা আছে যেখানে ঠিক পলিটিক্যাল কিংবা তুষার ভাই আমি প্রেস উইং এর কাছে জেনে বলছি যে এগুলি প্রত্যেকটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদন ক্রমে অনুমোদিত হয়। আমি এতদূর পর্যন্ত প্রশ্ন করেছিলাম যে 22 জন উপদেষ্টার মধ্যে কোন উপদেষ্টার কোন কাজ আপনারা সামনে আনবেন সেইটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন কিনা। আমি যেটা বুঝতে পেরেছি যে 22 উপদেষ্টার মধ্যে দেখবেন আপনি 5 জন বা 6 জন উপদেষ্টার কাজের কথাই আসলে সেইখানে সামনে বেশি আসে। পররাষ্ট্র উপদেষ্টার কথা সেখানে কখনোই আসে না, নিরাপত্তা উপদেষ্টার কথা অনেকবার আসে। এইটার কারণটা কি জানতে চাইলে তারা বলেন যে এটা তারা মানে আলোচনা করে ঠিক করে এটা করেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করে ঠিক করে এটা করেন। তাহলে আমি বলবো যে এই জায়গাতে যেহেতু উনি নোবেল বিজয়ী হতে পারেন, কিন্তু এই ধরনের পপুলার কমিউনিকেশন বা পিপলস কমিউনিকেশন, এই জায়গাতে আমার মনে হয় যে তার অত্যন্ত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি যার এই ধরনের ধারণা আছে তাকে তার নিয়োগ দেওয়া উচিত বা নিযুক্ত করা উচিত, যাতে তারা তাকে প্রপারলি অ্যাডভাইস করতে পারেন। কেননা এই জায়গাতে আমি যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত করেছি। এইবার আসেন যে জায়গাটিতে আমরা ছিলাম, যে এই সরকার পপুলার হতে চায় পিআর পদ্ধতি। আপনি যে নির্বাচনের যে ভোটাভুটির কথাটা বললেন, এইটা তো স্বাভাবিক। বিএনপি ম্যাক্সিমাম 35 থেকে 40% ভোটই তো পায়। ফলে বিএনপির ভোটাররা বলেছে 35% তারা এটা চায় না, তারা বিএনপির পক্ষে আছে। আর বাকি যে 65%, ওইখানে কিন্তু আওয়ামী লীগও আছে, ওইখানে কিন্তু অন্যরাও আছে, আরো অনেকে আছেন, তারা সবাই মিলে কিন্তু 65%। ফলে এই 65%-এর মধ্যে ওই পিআর এর পেলে যারা জীবনে কিন্তু ইলেকশন করে জীবনে একটা সিট পাবেন না, সরাসরি ইলেকশনে ওই পিআর পদ্ধতিতে গেলে একটা দুইটা সিট পাবেন, এরা সবাই ওইখানে আছেন। ফলে এই যে জরিপটা আপনারা করেন, এই জরিপটা কিন্তু বিএনপি বনাম গোটা বিশ্ব, যেটা আগে ছিল আওয়ামী লীগ বনাম গোটা বিশ্ব। তো বিএনপি কে দিয়ে রিপ্লেস করা হয়েছে আওয়ামী লীগকে, এবং এখন একটা ইউনিভার্স তৈরি করা হয়েছে যে ইউনিভার্সের মধ্যে বিএনপি বনাম গোটা বিশ্ব। 35% অ্যাজ এ ভোটার পার্সেন্টেজ যে কোনো নির্বাচনে বাংলাদেশে একটা দলকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেওয়ার মতো ভোট। ফলে পিআর কেন চাইবে বিএনপি? তাদের তো চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু উল্টা দিকে যারা 65% ভোট দিচ্ছেন, এদের অধিকাংশের জামানত বাজেয়াপ্ত হবে যদি ডিরেক্ট ভোটিং এ যায়। এই জামানত বাজেয়াপ্তওয়ালারা সবাই জীবনে একবার সুযোগ পেয়েছে উচ্চ কক্ষে গিয়ে বসবে, তাও নিম্ন দিকে না, নিম্নে তো সরাসরি ভোট। উচ্চ কক্ষে গিয়ে ওনারা বসে যারা সরাসরি ভোটে বিজয়ী হয়ে এসেছে তাদের উপরে মুরব্বিয়ানা করবে। 1% ভোট পেয়ে 35% ডলারের উপরে মুরব্বিগিরি করবে। এই ভোটাভুটি, যে ইন্টারনেটের ভোটাভুটি, এটা সিম্পলি দ্য সেম অ্যাজ রিয়েল ভোট বাংলাদেশে। এবং আপনি আওয়ামী লীগকে ছেড়ে দেন কালকে, তাহলে আওয়ামী লীগ এখানে আরো 25% বা 20% ভোট নিয়ে এসে হাজির হবে। তখন দেখবেন যে 35%, 25% বা 20%, এবং তারপরে বাকিরা। আমার মনে হয় যে পিআর পদ্ধতি বা নির্বাচন নিয়ে আমরা আরও একদিন বিস্তারিত আলোচনা করব। আমি একটু আবুল মোহাম্মদ শহীদ খান আপনার কাছে আসতে চাই যে শহীদ ভাই, এই সরকারের প্রেস উইং আসলে প্রধান উপদেষ্টা যা বলেন বা যা বলতে চান সেটা, আমি প্রেস উইংটার দিকে খেয়াল রাখি, প্রেস উইংয়ের লোকজনের সাথে কথা বলি প্রধান উপদেষ্টা কি বলতে চান বা কি জানাতে চান সেটার জন্য। কিন্তু আমি প্রধান উপদেষ্টার মধ্যে এক ধরনের পপুলিস্ট হওয়ার মানে আকাঙ্ক্ষাটা দেখি। এইটার কারণটা কি? উনি তো ভোটে দাঁড়াবেন না, উনি এই পপুলারিটিটা কেন তিনি অর্জন করতে চান? মানে যখন যেদিকে ছাতা সেদিকে বৃষ্টি ধরে আপাত মানে খুব বাহবা পাওয়ার কিছু পথ করে দিয়ে। এটা তো তার নতুন চাওয়া না, এটা তো তিনি তার জীবনের শুরু থেকে চেয়েছেন। সবসময় তার একটা পপুলার হওয়ার একটা কাজ উনি করতেন। আপনি নোবেল লরেট হওয়ার পরে যেভাবে গেলেন একেবারে একটা বিমান নিয়ে পুরস্কার আনতে, বা যে আপনি তাকে যদি তার পুরো জীবনটা দেখেন, তো তিনি তো সবসময় চেয়েছেন লাইমলাইটে থাকতে, পপুলার, মানে তার জায়গায় 000 ওখানে ছিলেন। তো সুতরাং উনি পপুলার হতে চান, এটা তার মধ্যে আছে, এটা মানুষ স্বাভাবিকভাবে হতে চায়। বাট এখন উনি যে রাজনীতি এবং কূটনীতি এবং আমার যে নীতি, যেখানে আপনার আমাদের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, আমাদের যে সিকিউরিটি নীতি, এই যে 3 জায়গায় উনার যেসব কাজ উনি আগে জীবনে করেছেন, সেই সব কাজে উনি অনেক সাকসেসফুল মানুষ, এভাবে কোনো সন্দেহ নেই। সেটা নিয়েও হয়তো অনেকে সমালোচনা করবে। বাট এখানে এসে তার যে 3টা জায়গা, সেই 3টা জায়গায় তিনি তো ভালোভাবে তার
পদক্ষেপগুলো নিতে পারছেন না, ভালোভাবে কাজটা করতে পারছেন না, মানে কাজগুলো ভালোভাবে হচ্ছে না, এটা আমরা দেখছি। তো সুতরাং উনি উনার কাজের মধ্য দিয়ে পপুলার হতে চাইবেন, কিন্তু এইরকম আপনি ফেসবুক পোস্টিং দিয়ে কি পপুলার হওয়া যায় নাকি? পপুলার হওয়ার জন্য আরো অনেক কিছু আছে। অবশ্যই আমরা চাইবো যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার বা যে কোনো সরকার, তারা তাদের জনভিত্তি থাক, জনগণ তাদেরকে পছন্দ করুক। জনগণের যদি পছন্দ না থাকে তাহলে তো ওই সরকারটা রান করবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সমর্থনটা থাকা দরকার, এবং জনগণের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে যে কাজগুলো করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে, এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যায় যে ডে টু ডে যে কাজ, সেই কাজগুলো ভালোভাবে করতে হবে, সেখানে তাদের পপুলার হওয়ার সম্ভাবনা বেশি। আপনি ফেসবুকে কি লিখলেন না, কবরের জায়গা দিলেন কি দিলেন না, আপনি কত টাকা তাদেরকে অনুদান দিবেন কি দিবেন না, এগুলো দিয়ে তো আসলে পপুলারিটি নির্ভর করে না। এবং আমাদের তো বলেন না, আপনি 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 এটা পরিষ্কার করছেন। আমাদের দর্শকরা একটা বিষয় পরিষ্কার হতে চান যে আমাদের মন্ত্রণালয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার তো নিশ্চয়ই মন্ত্রী। আমাদের যে বর্তমান আইন অনুযায়ী মন্ত্রী, মন্ত্রী বা উপদেষ্টা আছেন। আচ্ছা, সেই হিসাবে শিক্ষা সচিবকে যে প্রত্যাহার করা হয়েছে একটা ডিসিশনের উপর ভিত্তি করে, এইটা কি ঠিক করা হয়েছে? মানে 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 আমার শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আমার খুবই প্রিয় মানুষ, আমি তাকে পছন্দ করি, উনিও হয়তো আমার পছন্দ করেন, কিন্তু যদি এইখান থেকে কাউরে প্রত্যাহার করতে হয় তো মানে ডিসিশনটা কি শিক্ষা সচিব নিতে পারেন? বা মানে উনি যদি সিইও হন, উনি কি তার চিফ অপারেশন অফিসারের উপর দায়িত্ব দিতে পারেন যে তার কারণে আমি এটা কথা শুনি নাই? তাহলে না, এরকম কথা বললে তো এটা মানে তাহলে লেজটা আসলে নড়াইতেছে কে? হু ইজ ওয়াকিং দ্য ডগ? এটা তো অনেক পুরানো একটা রাজনৈতিক কথা আছে না, কুকুর লেজ নাড়ে না, লেজ কুকুরকে নাড়ায়, সেটা আমরা দেখতে চাচ্ছি। আর প্রথমত হলো এই সিদ্ধান্ত অন্যায় সিদ্ধান্ত। আপনি এই শিক্ষা সচিবকে যে প্রত্যাহার করা হয়েছে এটা একটু অন্যায়। এটাও আপনি একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন যে আপনি এটা করে আপনি হয়তো রোজটাকে থামানোর চেষ্টা করেছেন, কিন্তু রোজ থামানোর জন্য আপনি একজনকে অপমান করতে পারেন না। সুতরাং এই দায়িত্বটা সবাই মিলে নেওয়ার কথা ছিল, এবং এই দায়িত্বটা ঠিক মতো পালন করা হয়নি, এটা পরিষ্কার করা উচিত ছিল। এবং এই দায়িত্ব পালন না করার জন্য একদম পুরো উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবেন। কারণ হলো যে এইসব সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবে। ইন্টারমিডিয়েট পরীক্ষা কালকে হবে না, কারণ এটা রাষ্ট্রীয় শোক দিবস, এত বড় একটা ট্রেজেডির ঘটনা ঘটছে। এইটা আমি বললাম যে আমি এটা করে দেন, মানে আপনি শিক্ষা উপদেষ্টার ভাষণ শোনেন, শিক্ষা উপদেষ্টা বলছেন যে আমি এটা বলছি এটা করে দেন, শিক্ষা সচিব বলছে না পরীক্ষা পিছানোর দরকার কি, সেজন্য আর করি নাই। আমি কি আমার নিজের কান বিশ্বাস হয় না শহীদ ভাই, মানে সত্যি সত্যি যে এইটা এটা 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 সম্ভব কোনো মানে অ্যাডভাইজার বা মিনিস্টারের পক্ষে এটা বলা? আমার মনে হয় না শিক্ষা সচিব বা যে কোনো সচিব এই ধরনের কথা বলবেন, কারণ তারাও তো এই দেশে বসবাস করেন, তাদের তো সেন্সিটিভিটিটা বোঝার সামর্থ্য আছে। এত বড় একটা দুর্ঘটনা, জাতীয় শোক দিবস, তখন যদি আমাদের আলোচনা হয় যে পরীক্ষা নেওয়া যাবে কিনা, আর আমরা শিক্ষা সচিব নিজে আর জনাব খান আমরা সচিবদের চিনি না। এই মানে কি পাবদা মাছ 9 ইঞ্চির জায়গায় 9.5 ইঞ্চি হয়েছে দেখে পুরো পাবদা মাছ ফেরত দিয়ে আবার পাবদা মাছ শিক্ষা সচিবরা কিনাই না দেয় নাই মন্ত্রীদের। তো মানে আর মন্ত্রীদের সিদ্ধান্ত সচিবরা বলবে আমি এটা করবো না, তাও এরকম একটা যৌক্তিক সিদ্ধান্ত না, এটা সম্ভাবনা একদম জিরো। আমি জানি না কি পর্যায়ে আলোচনা হয়েছিল এবং আলোচনাটা ঠিক মতো হয়েছে কিনা। এখানে একটা তারা সবাই মিলে এই জায়গায় একটা জগা খিচুড়ি পাকিয়ে দিছে। এখন তো দাবি উঠবে যে আবার অটো পাস দাও, ওইদিকে যাচ্ছে মনে হয়। রাইট এই পরীক্ষা দিতে পারে, অটো পাস দাও অথবা অন্য কিছু একটা করো, বিমান কেনো এই কেনো সেই কেনো। আচ্ছা তুষার ভাই, আমি একটু পলিটিক্যাল লিডারদের কথা আসি এবং ডাক্তারদের মানে চিকিৎসা পার্সপেক্টিভে। সেটা হচ্ছে যে এই যে মানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে, কোনো একটা ট্র্যাজেডি ঘটলে প্রচুর মানুষ আসলে দেখতে যান, বার্ন ইউনিটে দেখতে গেছেন না, মানে যখন একটা দগ্ধ রোগীর সবচেয়ে বড় বিষয় থাকে হচ্ছে সংক্রমণ। আমাদের যেহেতু মানে ওর চামড়াগুলি ক্ষতিগ্রস্ত হয়, ব্যাকটেরিয়া আটকাইতে পারে না, সেখানে দলে দলে লোকে তাদেরকে দেখতে যান, সাংবাদিকরা যান, কন্টেন্ট ক্রিয়েটররা যান, জামায়াত যান, বিএনপি যান, মির্জা ফখরুল যান, জামায়াতের আমির যান। এগুলি কি এতবার বলার পরও মানে এটা কোনো আইন করে এটা বন্ধ করা যায় না? এটা মানে এটার কোনো স্কর্ডন করা যায় না যে না তোমরা যাইতে পারবা না? এটা কি মানে এটা কবে গেলে তারা এটা শিখবে যে মানে এটা যাইতে হবে না তাদের, বা তারা গিয়ে কি উপকারটা করেন? মানে এটাও যদি একটু বলতেন ডক্টর তুষার, আমরা শহীদদের কাছে একটু শুনতে চাইবো যে আপনি বলার পরে যে তারা উপকারটা কি করেন, মানে আমরা তাদেরকে গিয়ে তারা এটা কি দেখান
এবং কন্টেন্ট ক্রিয়েটাররা যে খুব একটা পোড়া বাচ্চা আমাদেরকে দেখাইতেছেন, এটা দেখায় ওরা কি বুঝাতে চান যে বাচ্চাটা পুড়ছে, মানে ওদের লেখায় আমরা আর বিশ্বাস করতেছি না। তুষার ভাই কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি তুষার ভাই একটু যদি মন্তব্য করতেন। জি হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে সমস্ত হাসপাতালে ইনফেকশন কন্ট্রোলের প্রোটোকল আছে। কোনো হাসপাতালে এইভাবে কোনো লোক ঢুকতে পারার কথা না, ঢোকে না, এর আইন আছে। ইনফেকশন প্রিভেনশন হচ্ছে হাসপাতালের প্রথম কাজ, কিন্তু সেইটা আমাদের বাংলাদেশে কোনো হাসপাতালকে পালন করতে দেওয়া হয় না, কারণ হাসপাতালগুলি এইভাবে বাইরের ভিজিটর থেকে শুরু করে, দালাল থেকে শুরু করে, বিড়াল কুকুর থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত আছে। কারণ হাসপাতালের প্রতিরক্ষা দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনি এখানে প্রতিরক্ষা দেওয়ার জন্য এপিসি মোতায়েন হবে, অনেক কিছু মোতায়েন হবে বিভিন্ন জায়গায়, কিন্তু হাসপাতালকে ঠিক মতো প্রতিরক্ষা দেওয়ার জন্য ঠিক মতো পুলিশ মোতায়েন করা নাই, আনসার মোতায়েন করা নাই। হাসপাতালের মধ্যে ঢুকে ডাক্তার এবং নার্সদেরকে প্রতিদিন প্রহার করা, বিভিন্ন সময় চড়চাপড় দিয়ে বেরিয়ে যাওয়া, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ দেখাতে পারবো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেখানে কার্ডিওলজির ডাক্তাররা বলছেন যে প্রতিদিনই তো কেউ না কেউ থাপ্পড় খাচ্ছি, আজকে কে খায় দেখা যাক। এবং তারপরে একজন লিখেছেন যে আজকেরটা ঘটে গিয়েছে, আজকে অমুকে খেয়েছেন থাপ্পড়। আপনি চিন্তা করেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে কার্ডিওলজি ওয়ার্ডের ডাক্তারদেরকে প্রতিদিন কেউ না কেউ চর মেরে যায়। এইরকম একটা হোয়াটসঅ্যাপ কনভারসেশন আমার কাছে আছে। এখন এইটা কেন হয়েছে বাংলাদেশে, এটা যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো যে একটা সময় বাংলাদেশে রোগী দেখতে যাওয়ার ব্যাপার ছিল, রোগী মরে যাবে, ফলে রোগীকে হরলিক্স, আঙ্গুর, কমলা, আপেল নিয়ে যেত লোকজন। রোগী খুশি হয় মৃত্যুর আগে আত্মীয় স্বজনকে দেখতে পেরেছে, আর রোগীর আত্মীয় স্বজনরা খুশি হয় যে অমুকে অমুকে আমার আব্বাকে দেখতে আসছিল। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজ ব্যবস্থা আগায় নাই। এখনো মনে করা হয় যে কেউ যদি রোগী হয় তাকে হাসপাতালে আঙ্গুর, আপেল, কমলা নিয়ে দেখতে গেলে এটা খুবই ভালো। হরলিক্স নিয়ে যায়, হরলিক্সের মধ্যে ভর্তি চিনি, কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য হরলিক্স নিয়ে যায় বারডেমে। তো এইগুলা ঘটে বাংলাদেশে। এটা আমাদের যারা জনগণ, আমার একটা ছোট প্রশ্ন আছে, এই যে বার্ন ইউনিটে যে ঘটনাটা ঘটেছে, আমার একটা ছোট প্রশ্ন আছে। বলেন। জামায়াতে ইসলামীর আমির জনাব শফিকুর রহমান বার্ন ইউনিটের দরজায় এসে দাঁড়িয়েছেন, কোন ডাক্তার কি সত্যি তাকে বলেন যে আপনি এখানে যেতে পারবেন না? বা মির্জা ফখরুল ইসলাম ডাক্তারের ঘাড়ে কয়টা মাথা? কিন্তু ডাক্তারের তো এটা দায়িত্ব, ডাক্তারের এটা দায়িত্ব তো তুষার ভাই, ডাক্তার তো এটা তাকে বলতে হবে। শোনেন, নিরাপত্তার অভাব থাকলে আপনি নিজেও এটা বলতে পারবেন না। আপনি যদি জানতেন, কিন্তু আপনি থাকলে তো বলতেন, কিন্তু আপনি থাকলে তো বলতেন, এখনকার ডাক্তাররা বলবে না। আমি থাকলে বলতাম, আমি একটা ব্যতিক্রম। এখনকার ডাক্তাররা না, কোন ডাক্তার এটা চিন্তা করতে পারে না, কারণ ও যদি মার খায় ওর নিজের চিকিৎসা কোথায় হবে? না না, এটা আমি কেন জানতে চাইতেছি তুষার ভাই, এটা আমি কেন জানতে চাইতেছি, আমাকে ডাক্তার শফিকুর রহমানের সাথে আমি কথা বলবো, উনি নিজেও একজন ডাক্তার, আমি তার সাথে কথা বলবো, উনি আমাকে বলবেন ভাই আমার তো এটা কেউ বলে না, আমি গ্লাভস নিরাপত্তা নিয়ে ঢুকছি। মির্জা ফখরুল ইসলাম একই কথা বলবেন, মানে কি আমি মানে কোন ডাক্তার কি অনেকে বলছেন চাই না, উনি ডাক্তার কি বলছেন, আমি ওনার সমালোচনা করতে চাই না, কিন্তু উনি দুইবার বক্তব্য দিতে গিয়ে গরমের কারণেই হোক বা ওনার কোনো অসুস্থতার কারণেই হোক, হঠাৎ ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণেই হোক, অথবা ক্যারোটিড আর্টারির সাপ্লাইয়ের দুর্বলতা থাকার কারণেই হোক, উনি কিন্তু পড়ে গিয়েছেন দুইবার। উনি নিজে ডাক্তার হওয়ার পরও নিজের স্বাস্থ্যের যত্ন না নিয়ে, ওই সময় কি কারণে এটা হতে পারে তার এটা বিবেচনায় না নিয়ে উনি বসে বসে বক্তৃতা দিয়েছেন। উনি একজন রাজনৈতিক নেতা হিসেবেই আসলে নিজেকে এখন চিন্তা করছেন, উনি ডাক্তার হিসেবে চিন্তা করছেন না, এবং ওই রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে উনি ওখানে গিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে একজন ডাক্তার, উনি যেটা জানেন না, একজন ডাক্তার যেটা জানেন না এটাকেও বিশ্বাস করবে না, একজন ডাক্তার হিসেবে উনি ঠিকই জানেন যে সেটা উনি জানেন, কিন্তু কেউ ওনাকে বাধা দিয়ে, কোন ডাক্তার ওনাকে বাধা দিয়েছেন কিনা আমি এটা শুধু জানতে চাইছিলাম মির্জা ফখরুল সাহেবকে। বা এটা উনি ভালো বলতে পারবেন। আমি ওনাকে জানতে চাই জিনিসটা বলি, জি আমি আপনাকে জিনিসটা বলি, ডাক্তারের বাধা দেওয়ার কথাই না। আচ্ছা, বার্ন ইউনিটের নিচতলাতেই যে কোনো রোগী ঢোকার সময়, যে কোনো ভিজিটার বা যে কেউ ঢোকার সময় এটা বাধা দেওয়ার কথা সিকিউরিটি গার্ডের। আপনি তাকে ডাক্তার পর্যন্ত যেতে দিয়েছেন। এই স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের কোথাও তার দায়িত্ব পালন করছে না। এই স্বাস্থ্য উপদেষ্টার ওইখানে দাঁড়ায় থাকার কথা ছিল, এই স্বাস্থ্য উপদেষ্টা বলে দেওয়ার কথা ছিল যে আপনারা কেউ দেখতে যাবেন না। নিচতলায় দাঁড়িয়ে স্বাস্থ্য উপদেষ্টার অন্যদেরকে আটকানোর কথা। স্বাস্থ্য উপদেষ্টা কই ছিলেন? আচ্ছা, ডাক্তারকে যে বলেন ডাক্তার মাইর খাবে 2 দিন পরে, ডাক্তারেরও বউ বাচ্চা আছে, এইটা আপনি একটা পয়েন্ট রাইট, এটা একটা পয়েন্ট পয়েন্ট যে ডাক্তারের কাজ পর্যন্তই তার যাওয়ার কথা না। আমি একটু তুষার আপনাকে থামাই, আমি ডক্টর আবু আলম শহীদ খানকে জানতে। ডক্টর আবু আলম শহীদ খান, এই যে মানে স্বাস্থ্য প্রশাসন বলে একটা ব্যাপার আছে, স্বাস্থ্যের প্রোটোকল মানে চিকিৎসা প্রোটোকল তো জীবন মৃত্যুর ব্যাপার।
এই ক্ষেত্রে এইটা কেন, মানে অনেক অনেক দর্শক এটা বলতে পারেন যে আপনারা এটা এত সমালোচনা করতেছেন, অবশ্যই সমালোচনা করব ভাই, যে কোনো জায়গায় এলো ঘর পুড়লে আলু পোড়া খাইতে আসে কয়টা লোক, এটার মানেটা কি আসলে? এই 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 এটা তো এখন এইটা কই, এই প্রশ্নটা কোথায় আসলে? এটা তো এখন দেশের রীতি হয়ে গেছে, এবং এটা তো হলো আপনি রাজনৈতিক পয়েন্ট কাউন্ট করার জন্য। আপনি না গেলে আপনার রাজনীতিতে পয়েন্ট কমে যাবে, কিন্তু আপনি নিজেও জানেন এটা শুধু ডাক্তার হওয়ার দরকার নেই, এটা যে কোনো নাগরিক বা যে কোনো রাজনৈতিক নেতা বা যে কোনো ব্যক্তি পরিবারের সবাই জানে যে আমরা একটা বার্ন ইউনিট কিংবা আরো সেন্সিটিভ ইউনিট যেগুলোতে আছে হসপিটালে আমাদের যাওয়ার একটা রেস্ট্রিকশন আছে, এবং আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় অনুযায়ী আমাদেরকে যেতে হবে। তারপরে এই যে আমাদের যে নিরাপত্তাহীনতা এবং আমাদের লোকজনের যে স্বাধীন ভাব এবং এই যে প্রেশার গ্রুপ মব এসব হওয়ার পর কিন্তু আমাদের ডাক্তার সাহেবদের পক্ষে আর এগুলো কন্ট্রোল করা সম্ভব না। এইটা কন্ট্রোল করতে হলেও এটাও তো উপদেষ্টা যে সরকার আছে, যে এখনকার অন্তর্বর্তীকালীন সরকার, এটাও তো একটা সংস্কার। আপনি এই সংস্কারটা করেন না ভাই, তাইলেও তো মনে হবে যে আপনি একটা সংস্কার করলেন। এখন পর্যন্ত কোনো সংস্কার দেখি নাই। এটা আজকের এই আলোচনার মধ্য দিয়ে সংস্কার এটা হতে পারে যে এই হসপিটালে বা কোনো একটা চিকিৎসা কেন্দ্রে কোনোভাবে মানুষজন এইভাবে ঢুকতে পারবে না এবং ঢোকার অনুমতি দেওয়া হবে না, এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তো এটা তো করতে পারে, করা উচিত। এখন স্বাস্থ্য উপদেষ্টা কোথায় আছেন, কি করছেন, কিভাবে দেখছেন জিনিসগুলোকে, এগুলো তো সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। সারা দেশেই তো আপনি ডাক্তার বলেন, শিক্ষক বলেন, আইনজীবী বলেন, জাজ বলেন, সচিবালয়ের কর্মচারী কর্মকর্তা বলেন, পুলিশ বলেন, সকলের উপরে তো চড়াও এক ধরনের মপতন্ত্র, এবং সকলেই এখন ভয়ে অস্থির কখন তার কি হবে। এই যে আপনি শিক্ষা সচিবকে যে অবমুক্ত করা হলো বা সরিয়ে দেওয়া হলো, এটা দিয়ে আপনি কি মেসেজ দিলেন? যে আমাদের ইচ্ছা হলে আমরা যে কাউকে সরিয়ে দিব, তারপর আমরা একটা যুক্তি দিব। ওনাকে বলেছিলাম, উনি কথা শুনে নেই। ও কি সুন্দর যুক্তি! তো এটার ফলে তো আপনি পুরা সচিবালয় মানে পুরা সিস্টেমে আপনি একটা প্যানিক সৃষ্টি করছেন, প্যানিক ছড়িয়ে দিচ্ছেন। রাইট। তুষার ভাই, আমি আরেকটা বিষয় আপনার একটু প্রশ্ন করতে চাই। আপনি অনেক দিন ধরে হচ্ছে ব্লাড ব্যাংক বা সন্ধানী যখন প্রথম হয়েছে, তার আগে যখন ব্লাড ব্যাংক ছিল সেগুলির সাথে আপনি জড়িত। আমাদের আসলে যেটাকে ব্লাড ব্যাংক বলে সেটার আসলে অবস্থাটা আসলে কি? আমরা কালকে এই যে অনেক লোক হাসপাতালে গেছে, এটা একটা বড় কারণ, কিন্তু তারা রক্ত দিতে গেছে, কারণ অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আহ্বান জানিয়েছেন যে রক্ত দিতে হবে, আপনারা যে যেমনি পারেন সেখানে গিয়ে আসলে রক্ত দেন। এইটার কারণটা কি? মানে আমাদেরকে আসলে ব্যাংকে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার মতো রক্ত থাকে না, তারপর আত্মীয় স্বজনের মাধ্যমে সেটা বলা, নাকি ব্যাপারটা এরকম? কারণ আমি কালকে খোঁজ নিয়ে জেনেছি কয়েক হাজার মানুষ সেখানে শুধু রক্ত দিতে গিয়েছেন, অনেক হাসপাতালের অনেক জায়গায় কয়েক হাজার, এটা বেশি হইতে পারে। আমি একটু আপনাকে জিনিসটা ব্যাখ্যা করি। এটা একটা টেকনিক্যাল ব্যাখ্যা। প্রথম হচ্ছে যে মানুষ আসলে উৎসাহে চলে যায়, মানুষ কিছু করতে চায়। তো সাধারণ মানুষ কি করতে পারে? রক্ত দিতে পারে অথবা কিছু টাকা দিতে পারে। তো তারা রক্ত দিয়ে আরো তাদের এই ভালোবাসা বা মনে করেন যে তাদের যে কন্ট্রিবিউশন সেটা করতে চায়, এটা খুব একটা খারাপ কিছু না। আর রক্তের প্রয়োজনও হয়। বার্ন ভিকটিমকে আসলে সরাসরি রক্ত দেয় না, প্লাজমা দেয়, বা অনেক সময় ভিন্ন ভিন্ন রক্তের যে কণিকা আছে সেগুলো দিতে হয়। এটা ডিসাইড করেন ডাক্তাররা, এগুলিকে আলাদা করতে হয়, রক্ত থেকে আলাদা করতে হয়। তো ফলে বার্ন ভিকটিমকে কি দেওয়া হবে এটা ডাক্তাররা সিদ্ধান্ত নেন। আমাদের যে ব্লাড ব্যাংক আছে, যেগুলো সরকারি ব্লাড ব্যাংক, সেগুলো কিন্তু সায়েন্টিফিক ব্লাড ব্যাংক, এবং সেখানে মোটামুটি রক্তের মজুদ থাকে, একেবারে থাকে না, ঠিক আছে, রক্তের মজুদ থাকে। কিন্তু এই ধরনের ক্রাইসিস মোমেন্টে যে পরিমাণ রক্তের প্রয়োজন হয় সেই পরিমাণ রক্ত আসলে কোনো ব্যাংকে রাখাটা ফিজিবল না। কেননা আপনার সাধারণ সময়ে 500 ব্যাগ ব্লাড দরকার হয় মনে করে, এই সময় দরকার হচ্ছে 1500 ব্যাগ। কিন্তু সাধারণ সময়ের জন্য 500 ব্যাগ রাখা ঠিক আছে, কিন্তু সবসময় ইমার্জেন্সির জন্য 1500 ব্যাগ ব্লাড রেখে দিলে ব্লাড কিন্তু নষ্ট হয়। ব্লাড কিন্তু পচনশীল দ্রব্য, এটা রেখে দেওয়া যায় না অনেকদিন পর্যন্ত। তাই এইটার একটা ম্যানেজমেন্ট আছে, এবং ঢাকা মেডিকেল কলেজে একটা বিভাগই আছে এই ব্লাড ব্যাংক, ব্লাড বিষয়ক। ফলে ঢাকা মেডিকেল এবং ইভেন বার্ন ইউনিটে অত্যন্ত আধুনিক ব্লাড ব্যাংক আছে, এবং সেখানে এগুলো করার সুযোগ সুবিধা তাদের আছে। বিষয়টা হচ্ছে যে কার কি গ্রুপের ব্লাড লাগবে এটাও কিন্তু চাহিদা অনুযায়ী আনতে হয়। যখন এরকম সবাই মিলে ব্লাড দিতে চলে যায়, তখন যেই গ্রুপগুলি বেশি, ও বি, এইগুলির অনেক রক্ত চলে আসে। কিন্তু যেগুলির নেগেটিভ ব্লাড কিংবা ধরেন এ বি, এই ধরনের ব্লাড যেগুলো কম পাওয়া যায়, এগুলা কিন্তু কম আসে। তাই ব্লাড দিতে গেলে আসলে চাহিদা অনুযায়ী ব্লাড দেওয়াটাই জরুরি। আমাদের দেশের যে ম্যানেজমেন্টটা নাই সেটা হচ্ছে ব্লাড ডোনারদের একটা ডেটাবেস, একটা সেন্ট্রাল ডেটাবেস নাই। সন্ধানীর একটা ডেটাবেস আছে, বাঁধন নামে একটা অর্গানাইজেশন আছে, তাদের আছে, রেড ক্রিসেন্টের একটা ডেটাবেস আছে, কারা অ্যাক্টিভ ব্লাড ডোনার আর কারা এখন আর অ্যাক্টিভ ব্লাড ডোনার না,
তাদের বয়স অনেক হয়ে গিয়েছে, তারা এখন আর ব্লাড দিতে পারছেন না। যেমন আমি আমার জীবনের প্রথম ব্লাড দেওয়া এবং চোখ দান করা একসাথে করেছি 18 বছর হওয়ার সাথে সাথে। এটার জন্য আমাকে কেউ বলতে হয় না, সবাই তো আর এইভাবে যায় না। কিন্তু তুষার ভাই ম্যানেজমেন্টটা হলো ব্লাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিস্টেমটা হচ্ছে যে আপনি আসলে ব্লাডটা একটা নির্দিষ্ট মানে এটা একটা হাসপাতালের সাথে লাগোয়া ব্লাড ব্যাংকে আসলে কেউ ব্লাড দিতে এরকম আহ্বান জানায় না। তার ফলে তো হচ্ছে যে অনেকগুলি মানুষ সেখানে গেলে অনেকগুলি হাসপাতালের লোক আমি একটু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ত্রুটির কথাটা বলি। আন্তর্জাতিক ভাবে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয় আমাদের এখানে সেভাবে হয় না। যেহেতু আমাদের এখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সরকারি হাসপাতালকে ঘিরেই চলে, সেই জন্য আমাদের এখানে এই ব্লাড ডোনেশনের বিষয়টা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজগুলিতে প্রথম শুরু হয়েছিল সন্ধানী দিয়ে, আর সরকারি যে ব্লাড ব্যাংকগুলি আছে এগুলাই হচ্ছে ব্লাড ডোনেশনের জায়গা হয়েছে। এর বাইরে মহাজাতকের আছে, কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্লাড ডোনেশনের জায়গা, আর আছে হচ্ছে রেড ক্রিসেন্টের ব্লাড ডোনেশনের জায়গা। মানুষ একটু ভিন্ন ভিন্ন জায়গায় যে ব্লাড ডোনেট করতে পারে এটা মানুষ জানে। এই জন্যই সেন্ট্রাল ডেটা ব্যাংক এবং সেন্ট্রাল ডেটাবেস ম্যানেজমেন্ট থাকা জরুরি। একটা ব্লাড মনে করেন নষ্ট হচ্ছে, মনে করেন একটা ও নেগেটিভ ব্লাড নষ্ট হচ্ছে রেড ক্রিসেন্টে, আর আপনি ও নেগেটিভ ব্লাড খুঁজে বেড়াচ্ছেন ওই মুহূর্তে ঢাকা মেডিকেলে। যদি আমরা জানতাম যে এই মুহূর্তে বাংলাদেশে টোটাল ব্লাডের মজুদ কত এবং কোন জায়গা থেকে টান দিলে পরে ব্লাডটা আনা সম্ভব, তাইলে কিন্তু এই যে অহেতুক অতিরিক্ত ব্লাড দিয়ে ব্লাড নষ্ট করা অথবা প্রয়োজনের সময় ব্লাড না পাওয়া, এটা কোনোটাই হতো না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এইগুলিতে মনোযোগ না দিয়ে কিসে মনোযোগ দিয়েছে জানেন? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মনোযোগ দিয়েছে দামি দামি যন্ত্রপাতি কিনে আফজল আর মিঠুর পকেট ভর্তি করার জন্য, এবং যেই জায়গা থেকে এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় বের হইতে পারে নাই। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং জনাব আবুল শহীদ খান, মানে একটা সেন্ট্রাল ডাটাবেজের কথা কিন্তু ডক্টর আব্দুল নূর তুষার আজকে প্রথম বলতেছেন না, উনি এর আগে অনেকবার বলছেন। আমরাও এগুলি আসলে গত 20-22 বছরে অনেকবার শুনছি, কারণ এটা একটা বেসিক। এইটা কেন করা হয় না আপনি কি জানেন এটা কিছু, যে মানে কেন এরকম একটা সেন্ট্রাল ডাটাবেস করে খুব কম্পিউটার নিয়ন্ত্রিত একটা জায়গা করা হয় নাই, সার্চ একটা অপশন সহ, এটা কেন করা হয় নাই, এটা আপনার কোনো আইডিয়া আছে? আমি একটা কথা একটু বলে দেই শহীদ ভাইয়ের কাছে যাওয়ার আগে। খুব সহজ ব্যাপার, সরকার দেখবেন SMS দেয়, আইসা ট্যাক্স দেন, আইসা অমুক দেন, এমনকি এটাও দেয় যে সব ব্লাড দিয়ে যান। কিন্তু যে মুহূর্তে ক্রাইসিস, আজকে যদি একটা ডেটাবেস ম্যানেজমেন্ট থাকতো, এবং এটা কিন্তু আছে, আপনার NID তে আছে, সব জায়গায় আছে। ধরেন বাংলাদেশের সব ও নেগেটিভ ব্লাড যাদের আছে, একটা মেসেজ পাইলেন যে এই মুহূর্তে বাংলাদেশে অমুক জায়গাতে এত ব্যাগ ও নেগেটিভ ব্লাড দরকার, আপনি যদি ওই জায়গার কাছে থেকে থাকেন তাহলে একটু ব্লাডটা দিয়ে আসেন। এটা দেওয়া কিন্তু কিচ্ছু না, এটা তো 1-2 ব্যাপার না। এবং যে ব্লাড অলরেডি আছে সেগুলিরও তো একটা ডাটাবেস থাকলে সেটা একটা সুবিধা। পৃথিবীর সব দেশে সেটা তো থাকবে। পৃথিবীর ডোনারদেরকে কল করা, না পৃথিবীর সব দেশে ডোনারদেরকে কল করার সিস্টেম থাকলে 3000 লোক যাইতো না, তারা ওয়েট করতে। এবং ব্যাংকে ব্লাড দরকার আমি যাই, এবং ব্যাংকে যেরকম থাকে সে মানে তা জানাটা খুব জরুরি। একটু বলবেন শুধু এটা কেন হয় নাই? সম্ভবত এখানে মানে কারো কারো প্রফিট নাই হতে পারে, কমার্শিয়ালি এটা লাভজনক না। ধরেন আপনি ব্লাড ব্যাংক চালাবে যারা, যে ডাক্তার বা যারাই এটা করবেন, তাদের কাজটাকে তারা মনে করেন যে এটাতে তাদের খুব বেশি একটা উন্নতি হবে না, এবং এখানে তো টাকা পয়সা নাই, সুতরাং এখানে কমিশন খাওয়ার স্কোপ কম। তো সব মিলে আমরা এই জিনিসটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি না। একটা তো হলো আমাদের দুর্নীতির কারণে, আরেকটা হলো আমরা গুরুত্বপূর্ণ মনে না করার কারণে আমরা ওই জায়গাটায় এইভাবে ডেভেলপ করতে পারছি না। বাট এগুলো ডেভেলপ করতে হবে, এগুলো ছোট ইস্যু, বাট এগুলো কিন্তু সংস্কারের মূল ইস্যু হওয়া উচিত। এগুলো নিয়ে তো কোনো আলোচনা নাই। শহীদ, আমি আপনার কাছে প্রসঙ্গে আসতেছি, তার আগে বলি আমাদের একজন দর্শক বলছেন 3 জন আওয়ামী সন্ত্রাসী বসে বক বক করছে টকশোতে। এইটি উনি তার নিজস্ব আইডি থেকেও বলেন, মানে তার আইডিটা মানে কোনো মানুষের নাম বলে মনে হচ্ছে না, কিন্তু তিনি এটি অনেকবার বলেছেন। আর আরেকজন মব সন্ত্রাসী বসে বসে আমাদেরকে দেখছে। আর সেলিনা পারভিন বলেছেন খালেদ মহিউদ্দিন নিজেই একসময় এই মবদের উস্কে দিয়েছিলেন, এখন যখন সেই মব উল্টে যাচ্ছে তখন নিজেকে দূরে রাখছেন, ইতিহাস সব মনে রাখে। আচ্ছা, ভালো কথা। আমি এইটা একটু জানতে চাই শহীদ আপনার কাছে, যে সোশ্যাল মিডিয়ায় আমরা একটু সময় আপনাদের থেকে একটু চাইয়ে নিচ্ছি, যদিও নির্ধারিত সময় শেষ, কিন্তু কিছু বিষয় নিয়ে একটু কথা হওয়া দরকার, এবং এই কথাগুলি আমাদেরও একটু শিক্ষা দরকার, যে সোশ্যাল মিডিয়া অপতথ্য বা বানোয়ার তথ্য ছড়িয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির প্রবণতা এখন অনেকভাবে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ব্যবহার করে যে কোনো ঘটনাকে নিয়ে ভুয়া ছবি, ভুয়া ভিডিও বানিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে, অথবা বেশি লাইক বা ভিউ করতে চাচ্ছে। তো এইটা তো পরদিনই বা পর মুহূর্তেই, পরের ঘন্টায় ধরা পড়তেছে যে তারা সত্যি বলতেছেন না। তো তারা এই রিস্কটা
নিচ্ছেন কেন? মানে পরে আবার জনগণ জানবেন না যে তারা ভুয়া, তাহলে তারা এটা কেন করতেছেন? শহীদ ভাই কি মনে হয় যে মানে এই না, একটা জিনিস আমাদের দেশে যেটা ঘটে যে একটা নেগেটিভ নিউজ বা নেগেটিভ কোনো কিছু যখন আপনি ছেড়ে দেন, তখন যেভাবে মানুষজন একেবারে যে খেয়ে ফেলে এবং ওইটা নিয়ে যত মাতামাতি করে, তারপরে যখন পজিটিভটা যাবে যে এই তথ্যটা ভুয়া ছিল, সেটা আপনি দেখবেন যে সেটাতে হিট কত হচ্ছে। সুতরাং মানুষের আকর্ষণ হচ্ছে উল্টাপাল্টা নেতিবাচক জিনিস প্রতি, এবং সে কারণে সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেন তারা এমন এমন জিনিস দেওয়ার চেষ্টা করেন যে যেটা দিয়ে তাদের ভিউ বাড়বে এবং তাদের গুগল ইনকাম। এটা গুগলের সাথে হয়তো কথা বলতে হবে। এই গুগল থেকে যদি ভুয়া নিউজের জন্য টাকা পয়সা যদি না দেওয়া হয়, অথবা এইসব সাইটকে যদি গুগল ব্যান করে দেয়, তখন এটা কমে আসবে। এটা তো বাংলাদেশ থেকে আমি কিছুই করতে পারবো না। এরা অনেক সময় বাইরের মাধ্যম ব্যবহার করে, একেবারে সব যে দেশ থেকে করে এরকম না, দেশের বাইরে থেকে করে এবং উল্টাপাল্টা জিনিস দিয়ে থাকে। না, সন্ত্রাসী বলতে পারে, কোনো অসুবিধা নেই। না শহীদ ভাই, ব্যাপারটা হইতেছে যে ধরেন তার 5 মিলিয়ন ফলোয়ার আছে, 5 মিলিয়ন ফলোয়ার 5 মিনিট পরে আবিষ্কার করলেন যে তিনি যে কথা বলতেছেন সে কথা মিথ্যা, বা 5 দিন পরে আবিষ্কার করলেন, তারপরও তার উপরেই আমরা এই 5 মিলিয়ন তার উপরেই কেন আস্থা রাখতেছি? মানে এই মনস্তত্বটা বুঝতে চাচ্ছি। আমি শাস্তিমূলক ব্যবস্থার জায়গায় যাইতে চাই না, কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, আমি কারো মিথ্যা কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি, কারণ মিথ্যা তো ধরা পড়ে, আমার অসুবিধা কি? কিন্তু জনগণ ধরে বেঁধেও কেন মানে তাকেই ফলো করে যাচ্ছে বা তাকেই, এইটার কারণটা কি? একটা তো হচ্ছে যে আমি শাস্তির কথা বলি না, আমি বলছি যে এটা থেকে যে ইনকামটা হয়, সেই মিথ্যা প্রচারের জন্য যদি একটা ব্যবস্থা থাকে যে মিথ্যা কিছু দিলেও তার ইনকাম আর হবে না, সেক্ষেত্রে সে একটু সাবধান হবে। আর জনগণের বিষয়টা তো খুবই মানে এটা অনেক আলোচনা হয়েছে, অনেকে এটা নিয়ে গবেষণা করেছেন। আমরা যা খাইতে চাই, মানে আমরা যা পছন্দ করি, সেইটাতে আমরা লেগে থাকি। সুতরাং এখন খালেদ মহিউদ্দিনকে আমার পছন্দ নয়, আপনাকে একটা গালি দিলে আমার খুব মজা লাগে, তো ঠিক আছে ওই গালিটা মিথ্যা বা আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার করলো, তারপরেও আমার এটা মজা লাগবে। এটা একটা হিউম্যান সাইকোলজি। এইসব জায়গা থেকে মানুষকে বের করা খুব কঠিন হবে, কতদিন লাগবে আমি জানি না, বাট খুব কঠিন। এই লড়াইটা কিন্তু এখন থেকে চালিয়ে যেতে হবে। তুষার ভাই কি মনে করেন? তুষার ভাই, যে মানে আমরা সাংবাদিকতা, আমি পরীক্ষার খাতায় প্রশ্ন উত্তর লিখেছি যে মিথ্যা সংবাদের মূল্য তো নাই, কারণ মিথ্যা সংবাদ তো একটু পরেই ধরা পড়ে, ওকে কিছু দিয়েই বাঁচানো যায় না। তাহলে যে মিথ্যা সংবাদ দেয় বা দিতে থাকে তার মানে তার ভয় লাগে না যে সে পাঠক হারাইতে পারে, দর্শক হারাইতে পারে, তাকে পছন্দ কম করতে পারে, কিন্তু সেটা চালাই যাচ্ছে এবং দর্শকও তাকে দেখতেই পাচ্ছে। এটার কারণটা কি? হাজার যুক্তি দিয়েও বোঝানো যাচ্ছে না যে ভাই তুমি যারে সত্য মনে করতেছো এটা তো সত্য না। এইটার কারণটা কি তুষার ভাই? তুষার ভাই কি আটকে গেছেন? তুষার ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? মিথ্যা সংবাদ না 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 আমি শুনতে পাচ্ছি। জি, মিথ্যা সংবাদ ছড়ানোর কারণ হচ্ছে ইন্টারনেটে যখন কোন এই ধরনের ভিডিও আসে, এটা প্রথম 5 মিনিটে যে লাইক ভিউ কামাই করে, এইটার মাধ্যমে যে ডলার পাউন্ড পাওয়া যায়, এটা 5 দিনের মধ্যে মূল কামাইটা হয়ে যায়। এরপরে এটা যে মিথ্যা, সেটা দিয়ে আরেকটা ছাড়লে ওইটাও আবার একইভাবে পয়সা করে আনতে থাকে। তাই যারাই গুজব ছড়ান তারা প্রথমে গুজব ছড়িয়ে দিয়ে পয়সাটা কামান, তারপরে আবার এই গুজবটাকে ডিবাঙ্ক করে আরেকবার পয়সাটা কামান। এবং শুধু তাই না, ওই 4-5 দিনের মধ্যে এটা যখন ডিবাঙ্ক হয়ে যেতে শুরু করে, মানুষ কে ছড়িয়েছিল এটা ভুলে যায়। কারণ গুজবটা বিদ্যুৎ বেগে সবাই নিয়ে এমন ভাবে ছড়িয়ে দেন যে তারা মোটামুটি বৈষম্যহীন ভাবে এই টাকা পয়সা শেয়ার করতে থাকেন। এটা মূলত সোশ্যাল মিডিয়ার দুর্বলতা। যে দুর্বলতাটা কাজে লাগাতে পারতো বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া, তারা নিজেদেরকে সততার প্রতিমূর্তি হিসেবে সঠিক সংবাদ ছড়িয়ে দিয়ে মানুষকে আস্থার জায়গাতে নিয়ে আসতে পারতো যে ঠিক খবর পাওয়ার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া যাওয়ার দরকার নাই। কিন্তু ওনারা যা করেছেন তাতে করে এই গুজব ছড়ানোর প্রক্রিয়াটাকে আরো ভালোভাবে উস্কে দিয়েছেন। এই কারণ ওনারা নিজেরা এইসব জায়গা থেকে ধার করে সংবাদ পরিবেশন করেন, ওনারা নিজেরা ইন্টারনেটে ফেসবুকে বসে থাকেন। আপনি দুটো সেট কভার করছেন। আপনি অডিয়েন্সের জায়গা থেকে যদি আপনি বলতেন তুষার ভাই, যেমন ধরেন আমি অডিয়েন্স, আমি এখন যে মিথ্যা সংবাদ মানে ধারাবাহিকভাবে দিতেছে বা গুজব দিতেছে তারে আমি এত পছন্দ করি না, তারে আমি এত পছন্দ করি, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, আমরা যখন ছোট ছিলাম ইত্তেফাক ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকা। হ্যাঁ, কিছুদিন পর পর ইত্তেফাক একটা সংবাদ ছাপতো, পটলের মধ্যে মানুষের মুখ কিংবা বেগুনের মধ্যে হাতির ছবি বা বেগুনের মধ্যে গণেশের ছবি, মানে এইটা দিত আর কি। আবার আরেকটা সংবাদ ছাপতো, বট গাছের উপরে তাল গাছ, তাল গাছের উপরে আগুন জ্বলেছে। এটা তারা কিছুদিন পর পর দিত, ইত্তেফাকের মতো পত্রিকা। কারণ এই সংবাদ দিলে মানুষ এটা নিয়ে বেশ আলোচনা করে, এটা এক ধরনের সেন্সেশনাল
খবর আর কি। তো এইটা আসলে বহুদিনের প্রবণতা। এইসব সংবাদ পড়তে মানুষ বেশ পছন্দ করে, প্লিজ বিলিভ ইট অর নট এর মতো। মনে মনে মানুষ যেটা ভাবে সেটা একখানে উস্কানি পেয়ে যায়, যা ভেবেছিলাম এটাই তো ঠিক। এটা নিয়ে আবার চায়ের দোকানে বেশ গল্প গুজব করে, বলছিলাম না অমুক ওয়েবসাইটটা দেখো, আমার কথাই ঠিক। আসলে উনিও গুজব ছড়াচ্ছিল, ওই ওয়েবসাইটে গুজব ছড়ায়। কে যে কাকে আগের মিথ্যাটা বলেছে সেটা সে জানে না। আরেকটা হচ্ছে এই ধরনের রসালো গুজব মানুষ পছন্দ করে। আপনি দেখবেন যে কিছু কিছু জায়গাতে মানুষ যায় শুধু গালি শোনার জন্য, সে নিজে কিন্তু এই গালিটা দেয় না, কিন্তু অমুকে গালি দিচ্ছে এটা দেখে সে খুব আনন্দ পায়। মানে আরে অমুক ভাই তো তমুক ভাইরে ফাটায় দিল, এটা সে বসে বসে দেখে। যেমন আপনি মোহাম্মদ আলী ফ্রেজিয়ারকে ঘুষি দিয়ে শোয়াই দিচ্ছে, আমাদের যেমন একটা আনন্দ লাগে না, ওরকম এরা নিজেরা কোনো কথাবার্তা বলতে পারে না, এদের নিজেদের ভাষা নাই, এদের নিজেদের কোনো যুক্তি নাই, কিন্তু ধরেন আমি আর আপনি মারামারি করছি, এটা দেখে সে আনন্দে মানে মরে যায়, আরে ভাই খালেদ ভাই তো অমুক দিন তুষার ভাইরে শোয়াই দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আপনি দেখবেন এটা সত্যি সত্যি তারা আপনার এই বক্তব্য ধরে এটা ছোট রিল হইতে পারে যে দেখা গেল যে এটাতে আর আমরা শেষ প্রসঙ্গে আসি। যেমন আমি একবার মাশরাফির একটা সমালোচনা করেছিলাম, আমি দেখলাম সবাই এটা করছে, মাশরাফিকে ধুয়ে দিলেন। হ্যাঁ, তা আমি তো ওরে ধুয়ে দেই নাই ভাই, ধুয়ে দিলে তো পরিষ্কার হয়ে গেল। আমি ওর গায়ে যে ময়লাটা লেগেছে আমি তাকে সতর্ক করেছি যে তোমার গায়ে ময়লাটা লাগিও না। দেখেন এত বছর পরে এসছে, ওই ময়লার কারণে তার প্রাইস গুলা লোকে ছুড়ে ফেলে দিচ্ছে, তার বাড়িটাকে জ্বালিয়ে দিচ্ছে। আমি কিন্তু বহু আগে তাকে সতর্ক করেছিলাম। এখন আমাকে নিয়ে তখন বলেছে মাশরাফিকে ধুয়ে দিলেন, কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশে যদি একটা ক্রিকেটারকে আমি পছন্দ করি, প্রথমে সেটা মাশরাফি, দ্বিতীয় যদি পছন্দ করি সেটা সাকিব, তৃতীয় হচ্ছে তামিম, চতুর্থ হচ্ছে মুশফিক, পঞ্চম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন ধরেন আমি যদি কালকে একটা লিখি, যেমন এই যে 5 জনের নাম বললাম না, বলবে ফ্যাসিস্টের 2 দোসরের নাম বললেন তুষার। না আপনাকে আমি ওর খেলা দেখতে পারবো না। আপনাকে এমনিতেই যথেষ্ট পরিমাণ আওয়ামী লীগের বলা হইতেছে এখন, এবং এই ধুয়ে দেওয়া এটা বলে কোনো লাভ নেই। আওয়ামী লীগ নিজে বিশ্বাস করে না আমি আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি আমাকে নিজে বিশ্বাস করতে, আওয়ামী লীগ 16 বছরে আমার বাড়িতে অন্তত একটা লাড্ডু হইলেও পাঠাইতো। এই ধুয়ে দিলেন প্রসঙ্গে আমি প্রায় শুনি যে, মানে প্রায় শুনি না, দেখি খালেদ মহিউদ্দিনকে ধুয়ে দিলেন অমুক, ধুইতে আমি একদম পরিষ্কার হয়ে যাচ্ছি। আর মানে এটা ভালো হইতেছে, একরকম ময়লা থাকতেছে না গায়ে। শহীদ ভাই, আমরা একটা শেষ প্রসঙ্গে আসি, আপনি এটা শুরু করবেন, আমি তুষার ভাই থেকে এটা জানতে চাইবো। অনেক দর্শক জানতে চাইতেছেন যে আসলে যার সাথেই দেখা হয়, যার সাথেই কথা হয়, আমরা বাংলাদেশিরা মানে মনে হয় যেন ভবিষ্যৎ নিয়ে খুব ভীত, এবং মনে হয় যেন ভবিষ্যতে কি হবে এটা ঠিক বুঝতে পারতেছেন না। এদের মধ্যে একজন আছেন, তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা যদি একটু প্রলম্বিত হইতো তাহলে হয়তো কিছু জিনিস ভালো হইতো, বিএনপি আসলে হয়তো অনেক দুষ্টামি শয়তানি হবে। আরেক দল আছেন আবার, তারা মনে করেন যে বিএনপি যত দ্রুত আসে ততই ভালো, কারণ বিএনপি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করে দেশটাকে একটা সঠিক পর্যায়ে নেয়ার ব্যাপারে নেতৃত্ব দিতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোরকম কোনো পায়তারা করে আরও বেশি দিন থেকে যেতে চান, কিন্তু আসলে ভবিষ্যৎ নিয়ে কম বেশি সব পক্ষই আসলে একটু শঙ্কিত। মানে ভবিষ্যতে কি হবে আপনি যদি একটু ছোট করে বলেন, আমরা তুষার ভাইকেও একটু ছোট করে বলবো, একটু জ্যোতিষী কথা, আসলে ভবিষ্যৎটা কেমন দেখতে পান? না, ভবিষ্যৎ তো নিশ্চিত না, কারণ আমাদের তো 3-4টা টাইম লাইন, ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল এবং জুন। এবং ডক্টর ইউনূস যেভাবে বলেছিলেন যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, তো এখন আপনি সংস্কার যে বৈঠকগুলো হচ্ছে, জাতীয় ঐক্যমত্যের যে বৈঠক, সেখানে 164টার মধ্যে 100-র বেশি বিষয়ে অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে, মানে একমত হয়ে গেছেন। তো এখন অল্প কিছু কোথায়, মানে 70% সংস্কার একমত হয়ে গেছে। তো এখন ডিসেম্বরে নির্বাচন হতে পারে, এবং এই নির্বাচনের না হওয়ার জন্য ডক্টর ইউনূসের যতগুলো কথাবার্তা আছে সেখানে সবসময় শর্ত, এবং প্রেস উইং বা ওনাদের উপদেষ্টারা যখন বলেন যে এইটা যদি এরকম ভাবে সম্পূর্ণ করা যায় তখন এই নির্বাচন হবে। সেই কারণে অনেকে এরকম মনে করেন যে আমাদের দেশে নির্বাচন কবে হবে তার কোনো ঠিক নাই, এবং আমার কাছে মনে হয় যে এটা আসলেই কথার কথা নয়, এটা অনেক বিশ্বাসের মধ্যে চলে গেছে যে নির্বাচনের ব্যাপারে বর্তমান সরকারের একদম স্পেসিফিক একদম স্বচ্ছতা নেই। আর হলো যে আপনি নির্বাচন হলে কি হবে আর নির্বাচন না হলে কি হবে, নির্বাচন না হলে কি হবে এটা আমরা গত 11 মাসে বুঝে ফেলেছি, এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। আমরা অনেক প্রত্যাশা করেছিলাম, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, ডক্টর ইউনূসের উপরে অবশ্যই মানুষের অনেক প্রত্যাশা ছিল। মানুষ সেই প্রত্যাশার ফানুস থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি ওই আগস্ট মাসে ওনার যে পপুলারিটি ছিল আর এখন মানুষ যেভাবে তাকে মূল্যায়ন করে, সেই মূল্যায়ন যদি ওনাদের লোকেরা ঠিক মতো ফলো করে তাহলে ওনারাই বুঝতে পারবেন যে ওনাদের কি অবস্থা। দেশ পরিচালনার বিষয়ে ডক্টর ইউনূস সরকারের একেবারে চরম ব্যর্থতা। মানে আপনি যখনই কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন, আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন, দেখবেন যে তাদের ব্যর্থতার পাল্লা দিন দিন ভারী হচ্ছে। এখন বিএনপি একসময় ক্ষমতায় ছিল, এবং বিএনপি যদি
পরে ক্ষমতা যায়। বিএনপির অনেক দোষ ত্রুটি ছিল, তাদের বিরুদ্ধে অনেক কথা বলা যায়, তারাও একসময় দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল, অনেক আরো 10টা কথা বলা যায়। বাট এই দেশের জন্য এখন একটা রাজনৈতিক সরকার এবং একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা না হওয়া পর্যন্ত আসলে জনগণের আস্থা যেভাবে ফিরবে না, একইভাবে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, উন্নয়ন সহযোগী দেশগুলো, উন্নয়ন সহযোগী সংস্থাগুলো, তাদেরও আস্থা ফিরবে না। এবং আস্থা যে নাই, ফিরবে না, এটা তো আমরা বুঝতে পারছি। আমরা অনেক ঢাকঢোল পেটিয়ে এই যে সম্মেলন করলাম, আমাদের দেশে অনেকে চলে আসবেন, কোটি কোটি ডলার পাইপলাইনে আসবে এবং তারা ইনভেস্ট করবেন, আমরা কিন্তু বাস্তবত সেগুলো দেখতে পাচ্ছি না। সুতরাং একটি নির্বাচিত সরকার আসাটা খুব জরুরি, এবং নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা যেমন নিশ্চিত করে বলা যায় না, বাট এই সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালোভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করতে পারেন, করে দেখতে পারেন। আমরা কেন তাদেরকে সুযোগ দেব না, সেটাই হলো কথা। কারণ গণতন্ত্রে তো আপনার একটা নির্বাচিত সরকার লাগবে। আপনাকে ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার। এই প্রসঙ্গে, ভবিষ্যৎ প্রসঙ্গে আপনার। আমাদের সবসময় মনে রাখতে হবে যে জীবন চিরস্থায়ী না, মানুষ অমর না। তারপর হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা পেলে ক্ষমতা ছাড়তে হয়। আর আর কোনোভাবেই আমাদের যে আমি বলবো যে মানুষের যে আশা, সেই আশা কোনোভাবেই পরাস্ত হয় না। এখন ক্ষমতা চিরস্থায়ী না, জীবনও চিরস্থায়ী না, এবং বয়সও একই জায়গায় আটকে থাকে না মানুষের। তাই আমরা চাই বা না চাই, বাংলাদেশের মানুষের বয়স বাড়বে, এবং আজকে যারা ছাত্র তরুণ যারা দল তৈরি করেছেন, একটা সময়ের প্রয়োজনেই তাদেরকেই দেশটা চালাতে হবে। ফলে তাদের মধ্যে যদি রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যদি তৈরি করা না যায়, তাহলে ভবিষ্যৎ আসলে খুব ভালো না। কেননা এটা তো স্বাভাবিক যে ডক্টর ইউনূস অমর না, শেখ হাসিনা অমর না, খালেদা জিয়া অমর না। ফলে একটা প্রজন্ম চলে যেতে বাধ্য হবে। এই ক্ষমতায় যারা আছেন, এই ক্ষমতা তো তারা চিরস্থায়ীভাবে ভোগ করতে পারবেন না, কারণ ক্ষমতা তাদেরকে ছাড়তেই হবে। ফলে একটা জায়গায় গিয়ে আমাদেরকে নতুন প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে প্রস্তুত না করে তাদেরকে যেভাবে তাদেরকে যেভাবে যেখানে সেখানে ঘেরাও করে দাবি আদায়, তাদেরকে কোলে তুলে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি করে দিয়ে তাদেরকে পঙ্গু বানিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটা একটা বিরাজনীতিকীকরণের স্টেপ, এবং এই বিরাজনীতিকীকরণ কোনোভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। তাই আমি আশা দেখি কোন জায়গায়, যে মানুষ শেষ পর্যন্ত পরাস্ত হয় না, মানুষ শেষ পর্যন্ত লেসার অফ দি এভিল অথবা বেটার অফ দি টু এইটাকে বেছে নেয়। ফলে মানুষ সবসময় ভালোর দিকে যাবে, এবং মানুষ যত আক্রান্ত হবে মানুষ তত ঘুরে দাঁড়াবে। এবং এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার একটা জায়গা হচ্ছে নির্বাচনে ভোট দিয়ে মানুষ যদি দেখে যে সেই ভোটের মর্যাদা তারা পাচ্ছে না, তাহলে তারা সেই ভোট আরেকজনকে দিবে। এবং এইভাবে দিতে দিতে যারা এখন 2% ভোট পাচ্ছেন, আজকে থেকে 20 বছর পরে তারা হয়তো 60% ভোট পাবেন, 50% ভোট পাবেন। এইটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র একদিনে দেশ বদলায় না। কোন দেশ যারা গণতান্ত্রিকভাবে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সামনের দিকে গিয়েছে, তারা তাদের উন্নয়নকে অস্থিতিশীল করে নাই। কারণ উন্নয়নের স্থিতিশীলতা, তাদের শিক্ষার স্থিতিশীলতা, তাদের সমাজের স্থিতিশীলতা, এই সবকিছু নির্ধারিত হয় জনগণের বেছে নেওয়া লোকদের মধ্যে দিয়ে। এবং জনগণ এই খারাপকে বাদ দেওয়া এবং ভালোকে বেছে নেওয়ার যে প্রক্রিয়া, এটা যখন শিখে ফেলে, তখন সেই সব দেশ আর পিছিয়ে যায় না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। অলিভার ক্রমওয়েল, তিনি ইংল্যান্ডের রাজাকে গণতন্ত্রের কারণে পরাস্ত করে তাকে কিন্তু হত্যাও করিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন রাজতন্ত্র ফিরে এসেছে, তখন অলিভার ক্রমওয়েল নাই, তার কঙ্কালকে কবর থেকে তুলে এনে ফাঁসি দেওয়া হয়েছে। ফলে মনে রাখতে হবে যে প্রতিহিংসার রাজনীতি এইভাবেই প্রতিহিংসা চরিতার্থ করে। তাই আজকে তরুণদেরকে প্রতিহিংসার রাজনীতি না শিখিয়ে উদারতার রাজনীতি শেখানো দরকার। আজকে তাদেরকে বোঝানো দরকার যে আগামীকাল ক্ষমতা না পেলেই তোমার ক্ষমতার যে আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা, সেটা চরিতার্থ না হওয়ার সুযোগ নাই। কেননা সময় তোমাকে সেই সুযোগ এনে দেবে। তোমার প্রয়োজন হচ্ছে নিজেকে ক্ষমতা নয়, দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা। সেই দায়িত্ব পালনের জন্য লেখাপড়ায় আমাদেরকে ফেরত যেতে হবে, কর্মসংস্থানে ফেরত যেতে হবে, উন্নয়নের যে গতিধারা সেইটাকে অব্যাহত রাখতে হবে। সেই জায়গাতে এসে আমাদেরকে বিদেশিদের সঙ্গে নেগোশিয়েট করার ক্ষেত্রে দক্ষতা দেখাতে হবে। আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে হবে, আমাদের বাণিজ্যের উন্নতি করতে হবে। সেই সব বাদ দিয়ে
আমরা এখন ব্যস্ত আছি প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে। কিন্তু তুষার ভাই, আপনার কথা শুনে যদি এরকম মনে হয় যে আপনি প্রমাণিত বা পরীক্ষিত বা আগের দৃষ্টান্ত আসে এরকম খারাপ লোকদের চান, যা বনাম যারা ভবিষ্যতে খারাপ হইতে পারে ওদের জায়গাটা আটকায়া, এটা কি আপনি আসলে খুব ন্যায় বিচার করতেছেন? খারাপ হইতে পারে, ভবিষ্যতে খারাপ মানে হইতে আপনি তো পারে, জানেন না যে ওরা তা নয়। খারাপ কিনা। আমি আপনাকে বলি, আপনি তো আমি আপনাকে পুরান বলি, এক পুরান খারাপ উপদেষ্টা- লোকগুলিরে সামনে রাখতে চান বা ভালো মানে। হ্যাঁ, আপনাকে আমি উত্তর দেই। একেপিএস এর উপদেষ্টা দুর্নীতির অভিযোগে সরে যেতে বাধ্য হয়েছেন। আরেক বলেছেন যে তিনি নাকি তাকে বকে দিয়েছেন ভালো করে, কারণ বউকে তদবিরের মাধ্যমে চাকরি পাইয়ে দিয়েছেন। আপনি রেড ক্রিসেন্টে যান, সেখানে গিয়ে দেখেন কিভাবে দুর্নীতি হচ্ছে। আপনি স্বাস্থ্য উপদেষ্টার কাছে যান, দুইটাকে সরাতে হয়েছে দুর্নীতির জন্য। আপনি দুদকে যান, দুদক অতীতের মামলার সাথে সাথে বর্তমানে তদন্ত করতে বাধ্য হচ্ছে। মর্নিং শোজ দ্য ডে, প্রথম ভাত টিপলে পরে হাড়ির চাল টের পাওয়া যায়, সেটা বোধহয় বাংলাদেশে এরকম অনেক। না তুষার ভাই, সেটা বোধহয় দিন আর ভাতের জন্য, সেটা বোধহয় দিন আর ভাতের জন্য যত সত্য মানুষের তোর জন্য অত সত্য নাও হইতে পারে। ডিম আর ভাতের চাইতে মানুষের বেলা এটা বেশি সত্য হয়, কারণ মানুষের বেলা আচ্ছা, তার ঠিক আছে। প্রাথমিক আচরণের মধ্যে দিয়ে এটা প্রমাণিত। আমি আপনাদের বলি, মেসিকে যখন আপনারা খুব মর্যাদা করেন, ম্যারাডোনাকে, পেলেকে বলেন কি জানেন, সে কাগজের ঠোঙ্গা দিয়া বল বানায় বল খেলতো। খেলছে, হ্যাঁ। কাগজের ঠোঙ্গা দিয়া বল বানায় খেললে যদি মেসি ম্যারাডোনারে বোঝা যায়, তাহলে কাগজের ঠোঙ্গায় টাকা নিলেও বোঝা যায় যে কোন রাজনীতিবিদ দুর্নীতিবাজ হতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তুষার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ অনেক জনাব আবু আলম শহীদ খান, আপনাকেও। আমরা দর্শকরা অনেকে আজকে আমাদের সঙ্গে ছিলেন। আমরা একটা দুঃখ ভারাক্রান্ত মনে শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান। আমরা জানি যে ভবিষ্যতেও হয়তো আমাদের এরকম দুঃখ আরও পেতে হবে, এইসব দুঃখের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। সেটা যতটা কম পারা যায় ততটাই আমাদের লক্ষ্য। একজন দর্শক আমার কাছে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কি মনে করেন। আমি মনে করি, আমি তুষার ভাইয়ের সাথে এখানে কিছুটা একমত। আমি মনে করি বাংলাদেশের মানুষই বাংলাদেশের প্রাণ। আসলে প্রাণপণে চেষ্টা করেও বাংলাদেশটাকে যারা চালিয়েছেন তারা বাংলাদেশটাকে পিছিয়ে নিয়ে যেতে পারেননি, কারণ বাংলাদেশের সাধারণ জনগণ তারা অনেক চেষ্টা করেছেন বাংলাদেশকে পেছানোর, কিন্তু সাধারণ জনগণের রেজিস্ট্যান্সের কারণে সেটা একটু এগিয়েছে। আমিও আমার ভবিষ্যতের এর মধ্যে তাই দেখি। ডক্টর শহীদ খানও আসলে অনেক সুন্দর করে অনেক কিছু বলেছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।